এই গল্পের সূত্রপাত হয় কলকাতা পোর্ট থেকে, যেখানে একজন সরল সাদাসিধা প্রাপ্তবয়স্ক ছেলে স্ক্র্যান অপারেটর কাজ করত। তার কাজ ছিল কন্টেনার লোড আনলোড করা। তার এই পৃথিবীতে কেউ নেই, শুধু একটা 6 বছরের বাচ্চা মেয়ে। কিন্তু তার একটা ভয়ঙ্কর অতীত আছে, সেটা আপনারা গল্পের মাঝখানে জানতে পারবেন। আর হ্যাঁ, তার নাম সম্রাট। আর হ্যাঁ, এই শহরে একটা বড় গ্যাং আছে, যার নাম ক্যাটারিয়া গ্যাং, যার লিডার আরামান খান। সে এই বড় গ্যাংটাকে লিড করে আর পুরো বিশ্বে ড্রাগ, অস্ত্র, গাঁজা, হেরোইন পাচার করে। আজকে তার কাছে একটা বড় ডিল আসছে। তাকে যেভাবেই হোক ইন্ডিয়ার মধ্যে অস্ত্র, টাকা আর কিছু টেরারিস্ট সমুদ্র পথ দিয়ে ঢোকাতে হবে। আর সে এই কাজটা করার জন্য তার একদম কাছের বিশ্বস্ত লোক মাসুম খানকে এই কাজটা দিয়েছে। অ্যাকচুয়ালি তার কাছে আপাতত দুজন কাছের লোক আছে। একজন হলো মাসুম আর একজন হলো রাহুল রায়। রাহুল রায় একজন বড় কোটিপতি, আর মাসুমও কম না, তারও অনেক টাকা, কিন্তু সে একটু মেন্টাল টাইপের। মাসুম খানের পোর্ট এরিয়াতে ভালোই কবজা আছে, তাই তাকে এই বড় কাজটা আনোয়ার খান দিয়েছেন। আরমান স্যার, কাজটা কিন্তু আপনি ভালো করেননি। রাহুল, আমি যা করি সব ভেবে করি। মাসুমের পোর্ট এলাকায় ভালো কবজা আছে, তাই তাকে আমি দিয়েছি। তখনই মাসুম এসে হাজির। কি আরমান স্যার, আমার তারিফ করছেন নাকি? আর এই শালাকে কে ডাকলো এখানে? মাসুম, মুখ সামলে কথা বল। তুই হয়তো ভুলে গেছিস আমি কে। এই আমাকে হুমকি দিবি না। আমি আর আগের ভিখারি মাসুম নই শালা, আমি এখন বড় মাফিয়া। বেশি কথা বললে এখানেই মেরে দেব। তখন হঠাৎ আরমান বলে ওঠে, তোমাদের এখানে ঝগড়া করার জন্য আমি ডাকি নাই। আর মাসুম, এই কাজের জন্য একটুও ভুল না হয়, যদি কিছু হয় তুই আমি কেউ বাঁচতে পারবো না। আর বস, কোনো চিন্তা করবেন না, কাল আপনার সব মাল ঠিক জায়গা মতো ডেলিভারি হয়ে যাবে। এখন আসি স্যার, কাল ডেলিভারির পরের পার্টিটা আপনার সাথেই করব। এটা বলে মাসুম তার লোক নিয়ে চলে গেল। তখন রাহুল বলল, আরমান স্যার, কাজটা আপনি ভালো করেননি। আমাকে এইভাবে অপমান করার জন্য এইখানে ডেকেছিলেন। আর ওকেই যদি কাজ দিতেন তাহলে আমাকে না ডাকলেই পারতেন। তোমাকে এখানে ডাকার অন্য কারণ আছে। আমি জানি মাসুম একটু মেন্টাল টাইপের, কিন্তু এই কাজের জন্য সে পারফেক্ট। যদি কোনো প্রবলেম হয় তাহলে তুই তো আসিস। আমি চাই না আমার এই দিলটাই কোনো সমস্যা হোক। ঠিক আছে আরমান স্যার। তারপর রাহুল থেকে চলে গেল। এদিকে সম্রাট রাতের কাজ শেষ করে পোর্ট কাস্টম অফিসারকে সব বুঝিয়ে দিতে গিয়ে, হ্যালো মানিক স্যার। হ্যাঁ সম্রাট, সবকিছু হয়ে গেছে, তুমি এখন আসতে পারো। স্যার আপনি যাবেন না বাড়ি? হ্যাঁ, আর একটা কাজ বাকি আছে, ক্লিয়ার করে তারপর যাচ্ছি। ঠিক আছে স্যার, আমি আসি। তারপর সম্রাট সেখান থেকে বাইক নিয়ে বাড়ি চলে গেল। বাড়িতে তার ছোট মেয়েটা তার জন্য ওয়েট করছে। মেয়েটার মা নাই, সে যখন ছোট ছিল তখন মারা গেছে। সম্রাট ঘরে ঢুকতেই তার মেয়ে দৌড়ে এসে তার বাবাকে জড়িয়ে ধরল আর বলল, পাপা, আমার গিফট কোথায়? ও হ্যাঁ, সরি, আমার দুষ্টু মেয়েটা আমি আনতে ভুলে গেছি। তুমি রোজই এরকম করো। আমি প্রমিস করছি কালকে আমি নিশ্চয়ই এনে দেবো। সত্যি বলছো পাপা? হ্যাঁ আমার দুষ্টু মেয়ে, সত্যি বলছি। আচ্ছা, তোমার মিষ্টি আন্টি কোথায়? রান্নাঘরে আছে, আমি ডেকে দিচ্ছি। মিষ্টি আন্টি, ও মিষ্টি আন্টি। হ্যাঁ বলো, কি হয়েছে? পাপা ডাকছে তোমায়। তুমি এসে গেছো? আসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো, তুমি আমার আর আমার মেয়ের খেয়াল রাখো ঠিক নিজের মেয়ের মতো। কেন? পুতুল তো আমার মেয়ের মতোই না, আর এর জন্য ধন্যবাদ দিতে হবে না। আর যদি কোনো দিন এরকম কথা বলো তাহলে কিন্তু আমি আর এখানে আসবো না। এই কথা বলে ওরা সবাই খেতে লাগলো। খাওয়া শেষ করে সম্রাট তার মেয়েকে বলল, পুতুল চলো, অনেক রাত হয়েছে, ঘরে গিয়ে শুয়ে পড়ো, আমি তোমার আন্টিকে গিয়ে আসছি। পাপা, আন্টি কেন আমাদের সাথে এক বিছানায় ঘুমোয় না?
তার কথা শুনে সম্রাট আর মিষ্টি কি বলবে কিছুই বুঝতে পারছে না। তখন সম্রাট তার মেয়েকে রুমে শুইয়ে দিয়ে মিষ্টিকে এগিয়ে দিতে যাচ্ছিল। তখন মিষ্টি বলল, আচ্ছা, মিষ্টির স্কুলের অ্যাডমিশনের কি হলো? ওই স্কুলে অ্যাডমিশন করতে কোনো বড় গভর্নমেন্ট অফিসারের রেফারেন্সের প্রয়োজন হয়। আচ্ছা সম্রাট, একটা কাজ করলে হয় না? তুমি না বলেছিলে পোর্টের নতুন কাস্টম অফিসারটা নাকি খুব ভালো, তাহলে ওনাকে একবার বলে দেখো না। হ্যাঁ, মানিক স্যার খুব ভালো, আমি বললে হয়তো না করবে না। তাহলে তুমি কালকে বলে দেখো না কি বলে। হ্যাঁ ঠিক বলেছো তুমি, কালকে যখন পোর্টে যাব তখন কি নিশ্চয়ই স্যারকে বলবো। এই কথা বলে সম্রাট মিষ্টিকে সামনে এগিয়ে দিতে চায়। তখন মিষ্টির এক্স হাজবেন্ড সামনে তাদেরকে গালিগালাজ করতে থাকে। তা দেখে মিষ্টি ওয়ার্নিং দেয়, কিন্তু তার হাজবেন্ড তাকে পাত্তা না দিতেই কি আরও বেশি করে গালাগালিজ করতে লাগে। সম্রাটের মাথা গরম হয়ে যায়। সে সামনে গিয়ে তাকে একটা জোরে থাপ্পড় মারে আর বলে, আর কোনো দিন যদি সে মিষ্টিকে ডিস্টার্ব করে তাহলে তাকে সেখানেই কেটে রেখে দেবে। সে সেই কথা শুনে সেখান থেকে পালিয়ে যায়। তারা হয়তো জানে না সম্রাটের আসল পরিচয় কি। মিষ্টিও জানে না সম্রাট আসলে কী ছিল অতীতে। আসলে মিষ্টি একজন ট্যাক্সি ড্রাইভার, আর তার সাথে সম্রাটের 2 বছর হলো পরিচয় হয়েছে। সম্রাট কখনো তার অতীতের কথা বলেনি, বললে হয়তো তারা কোনোদিনও তার সাথে মিলত না। আচ্ছা, গল্পে এগোনো যাক। পরের দিন সকালে সম্রাট রেডি হয়ে তার মেয়েকে স্কুলে দিয়ে সে পোর্টের দিকে রওনা দিল। তার পর থেকে বাড়িতে আসার সময় সে মানিক স্যারের কাছে গেল, আর মানিক স্যারের কেবিনে ঢুকে সে বলতে লাগলো, স্যার আসতে পারি কি? হ্যাঁ হ্যাঁ সম্রাট, নিশ্চয়ই আসো। স্যার একটা কথা বলার ছিল, যদি কিছু মনে না করেন। হ্যাঁ বলো, আমি কোনো কিছু মনে করব না। স্যার বললাম কি, আমার মেয়েকে আমি একটা ভালো স্কুলে ভর্তি করতে চেয়েছিলাম, কিন্তু আমাদের স্ট্যাটাসের জন্য সেখানে তাকে ভর্তি করাতে পারছিলাম না। ওইখানে ভর্তি করাতে হলে কোনো বড় অফিসারের রেফারেন্সের দরকার হয়, যদি আপনি একটু সাহায্য করতেন। এই ব্যাপার, ওটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। কোথায় সই করতে হবে বলো, আমি করে দিচ্ছি। হ্যাঁ স্যার, এই যে নিন পেপার। তারপর সম্রাট সেখান থেকে সাইন করে রাতে বাড়ি চলে আসলো। বাড়িতে এসে মিষ্টিকে বলতে লাগলো, মিষ্টি, পুতুলের এডমিশনের ব্যবস্থা হয়ে গেছে, মানিক স্যার সাইন করে দিয়েছে। আমি বললাম না তোমার মানিক স্যার খুব ভালো, সে করবে না? পুতুল কোথায়? তাকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। কালকে স্কুলে তার প্রতিযোগিতা আছে, তোমাকে কিন্তু যেতেই হবে। ও কিন্তু বারবার বলে দিয়েছে বাবাকে কিন্তু যেতেই হবে। আমার মেয়ের প্রতিযোগিতা আমি যাব না, সেটা কি কখনো হতে পারে? ঠিক আছে, আমি তাহলে আসি। সকালবেলা সম্রাট ঘুম থেকে উঠে তার মেয়েকে খাবার খাইয়ে দিয়ে তাকে স্কুলে ছেড়ে দেয়। আর পুতুল বারবার বলছে তাকে দুপুরবেলা ঠিক 12টার দিকে এখানে স্কুলে আসতেই হবে। সম্রাট বলল সঠিক 12টার দিকে স্কুলে এসে হাজির হবে। বেলা করে দুপুর 12টা বেজে গেল। তার মেয়ে তার বাবার জন্য অপেক্ষা করছে যে কখন তার বাবা আসবে। তার প্রতিযোগিতা শুরু হয়ে গেল। সে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। যারা যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তারা সামনের দিকে এগোতে লাগলো, কিন্তু সে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। হঠাৎ সম্রাট এসে পুতুল পুতুল বলে চিল্লাতে লাগলো। তখন পুতুল সম্রাটকে দেখে তার প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো, আর সে প্রথম হলো। যখন পুতুল ট্রফি নিয়ে সম্রাটের দিকে এগোতে লাগলো, তখনই হট করে মাথা করে পড়ে গেল। সম্রাট দৌড়ে গিয়ে তার মেয়েকে ধরল। সে চিৎকার করতে লাগলো, হেল্প হেল্প। সে তাড়াতাড়ি করে তার মেয়েকে হসপিটালে নিয়ে গেল। হসপিটালে গিয়ে সে মিষ্টিকে ফোন করলো যে তার মেয়ে হসপিটালে ভর্তি আছে। তখন মিষ্টিও তাড়াতাড়ি করে হসপিটালে চলে আসলো। যখন মিষ্টি আসে একসঙ্গে বসেছিল, তখন ডাক্তার এসে তাদের ডাকতে লাগলো, আর তাদের কেবিনে ডেকে ডাক্তার সম্রাটকে বলল যে পুতুলের খুব একটা রেয়ার অসুখ আছে। ডাক্তার বলল, দেখো সম্রাট, আমরা যথাসাধ্য চেষ্টা করেছি যে আপনার মেয়ের প্রাণটা কিভাবে বাঁচানো যায়। ওর কাছে শুধু 1 মাস সময় আছে। এই 1 মাসের মধ্যে যদি ট্রিটমেন্ট না শুরু করতে পারি তাহলে তাকে বাঁচানো যাবে না।
তাহলে আপনারা দাঁড়িয়ে আছেন কেন? যত তাড়াতাড়ি পারেন ট্রিটমেন্ট শুরু করেন। কিন্তু একটা প্রবলেম আছে, এই ট্রিটমেন্টের জন্য শুধু একটা ইনজেকশনের প্রয়োজন হবে। তাহলে আপনারা তাড়াতাড়ি সেই ইঞ্জেকশনটা দেওয়ার ব্যবস্থা করেন। ইনজেকশনটা আমাদের কাছে নেই, ইনজেকশনটা রয় ফার্মাসিউটিক্যাল কোম্পানির কাছে আছে। তাহলে তাড়াতাড়ি তাদের কাছ থেকে নিয়ে এসে ইঞ্জেকশন দেওয়ার ব্যবস্থা করেন। কিন্তু প্রবলেমটা হলো স্যার, ইনজেকশনটার দাম 15 কোটি টাকা। কি? 15 কোটি টাকা? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? একটা ইঞ্জেকশনের দাম এত হতে পারে কি করে? এই অসুখটা খুবই রেয়ার, এক ধরনের অসুখ, তাই এটার মেডিসিন তৈরি করতে হবে, অনেক পরিশ্রমের প্রয়োজন এবং অনেক টাকার প্রয়োজন হয়। আর যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো বানায় তারা এরকম ধরনের মেডিসিনটা চার্জ করে থাকে, এতে আমাদের কিছু করার নেই। তাহলে গভর্নমেন্ট কেন এই মেডিসিনটা তৈরি করছে না? এই ইঞ্জেকশনটা মেন অ্যান্টিটিউড বাইরে থেকে আসে, আর ভারতের রয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি, এই কোম্পানিটি শুধু এই ইঞ্জেকশনটা আনতে পারে, আর কোনো কোম্পানি নিজে মেডিসিন তৈরি করে না। সাধারণ মানুষের পক্ষে এই ইঞ্জেকশনটা কেনার সামর্থ্য তাদের কাছে নাই, তাই প্রতি বছর 1 থেকে 2,000 লোক এই অসুখে মারা যায়। ঠিক আছে ডাক্তার, আমি দেখছি কিভাবে কি করা যায়। আমি নিশ্চয়ই ইঞ্জেকশনটা আনার ব্যবস্থা করব। হ্যাঁ, আরেকটা কথা ডক্টর বসরায়, এই ওষুধটা সম্বন্ধে তিনি একটা এনজিও চালায়। দেখুন যদি ওনার কাছে গিয়ে কোনো ব্যবস্থা করতে পারেন। থ্যাংক ইউ ডাক্তার, আমি দেখছি কি করা যায়। সম্রাট আর মিষ্টি সেখান থেকে বেরিয়ে গেল। এদিকে পুরানো গোডাউনের মধ্যে রাশেদ তার লোকেদেরকে বলছে, সবাইকে তৈরি থাকতে বল, কারণ সেম আবার এই মঠের জগতেই ফিরে আসতে চলেছে। কেন রশিদ ভাই? ও তো মাফিয়ার জগৎ ছেড়ে দিয়েছে। সবাই জানে সম্রাট মারা গেছে, কিন্তু আমরা জানি সে বেঁচে আছে। আমরা তার উপর 2 বছর ধরে নজর রাখছি। কোথায় যায়, কার কার সাথে আলোচনা করে, দেখা করে, সব কিছু আমরা নজরে রাখছি। কারণ এখন তার সামনে একটা বড় প্রবলেম আছে। তার মেয়ের একটা বড় ধরনের অসুখ হয়েছে, আর তার চিকিৎসার জন্য 15 কোটি টাকার প্রয়োজন। আর সেই টাকার জন্য সে নিশ্চয় আমাদের কাছে আসবে। সবাই তৈরি থাকো। আর এদিকে আজ রাতে আরমানের ইল্লিগাল কন্টেনার শিপ কলকাতা পোর্টের দিকে রওনা হবে। তখন হঠাৎ আরমান মাসুমকে ফোন করে। মাসুম, সব কিছু ঠিকঠাক আছে তো? যদি কোনো গন্ডগোল হয় তাহলে কিন্তু তুই জানিস আমাদের কি হতে চলেছে। সব কিছু এখন তোর হাতে। আরে আরমান স্যার, আপনি কি যে বলেন না, আমি থাকতে কোনো সমস্যা হবে না। আজকে রাতে আপনার মাল ডেলিভারি হয়ে যাবে, কোনো চিন্তা করবেন না। আরমান ফোন কেটে দেয়। মাসুমের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বিউটি তাকে সে বলতে থাকে, এই বিউটি, কাজ কত দূর এগিয়েছে? সব কিছু আমাদের প্ল্যান মতো চলছে তো? ইয়েস বস, সব কিছুর প্ল্যান মতোই চলছে, কোনো চিন্তা করতে হবে না। আজ রাতেই সব ঠিকঠাক ডেলিভারি হয়ে যাবে। রাত তখন ঠিক 10টা। মাসুমের লোক যখন কন্টেনার শিপ নিয়ে ডেলিভারি দিতে যাচ্ছিল, ঠিক তখনই কোথা থেকে যেন কাস্টম গার্ড এসে তাদেরকে ধরে ফেলে এবং তাদের শিপ সিল করে ফেলে। এই খবরটা কিছুক্ষণের মধ্যেই পুরো মাফিয়া জগতে ছড়িয়ে পড়ে যে আরমানের মাল ধরা পড়ে গেছে। আরমান যাকে মালটা ডেলিভারি দেওয়ার কথা বলেছিল সে ফোন করে আরমানকে ট্রিট দিতে থাকে। যদি সে 2 দিনের মধ্যে তার মাল পৌঁছে দিতে না পারে সে তাকে মেরে ফেলবে। তখন আরমান মাসুমকে কল করে। মাসুম কল ধরে বলে, কি হয়েছে স্যার, এত রাতে কল দিয়েছেন যে? এই শালা কুত্তার বাচ্চা, তোকে না বলেছিলাম মাল ডেলিভারিতে কোনো প্রবলেম না হয়, আর তুই সেটাই করলি। পুরো কন্টেনার শিপটাকেই কলকাতার পোর্টে সিল করা হয়েছে। কি বলছেন কি স্যার? সব তো ঠিকই আছে। শালা, সারাদিন ঘুমিয়ে না থাকে একটু বাইরে গিয়ে খবরটা গিয়ে দেখ। খবরটা দেখে মাসুমের মাথা পুরো রক্তে লাল হয়ে গেল। সে তখনই বিউটিকে ফোন করলো আর বলল, বিউটি, আমাদের মালকে আটকে আছে, তার এত বড় সাহস আমার মাল আটকায়। বস, কলকাতার পোস্টে নতুন কাস্টম অফিসার, ওনার আন্ডারে মালগুলো আছে।
ওই শালা জানে না আমি কে, আমার মাল আটকেছে, এত বড় ক্ষমতা ওর। বস, শুনেছি ওই মালটা বহুতই ইমানদার একজন অফিসার। সে ঘুষ নেয়া এবং ঘুষ দেয়া একদমই পছন্দ করে না। ওকে ভালো করে বলো মালটা ছেড়ে দিতে, না হলে কিন্তু কোর্ট আমি চালিয়ে পড়িয়ে মাল নিয়ে আসবো। বস, আমি পেরেছিলাম কিন্তু মালটা রাজি হলো না। সব লোক রেডি করো, আজ রাতে ওখান থেকে মাল আমরা ট্রান্সফার করব। ঠিক আছে বস। সম্রাট আর মিষ্টি বেরিয়ে পড়ল তার মেয়ের চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে। আর তারা দুজন বেরিয়ে পড়ল ডাক্তারের কথা মতো ডক্টর বর্ষা রায়ের সংস্থার দিকে। সেখানে গিয়ে সে দেখতে পেল তার মেয়ের মতো হাজার হাজার রোগী সেখানে বিনা ট্রিটমেন্টে পড়ে আছে। তখন তারা ডক্টর বর্ষার কেবিনে গেল। আসতে পারি কি? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, বসুন। আমি এখানে আমার মেয়ের ট্রিটমেন্টের জন্য এসেছিলাম। হ্যাঁ জানি, বলতে হবে না, ডক্টর আমাকে সব বলে দিয়েছে। তাহলে আমরা কি ট্রিটমেন্টের ব্যবস্থা করতে পারি? দেখুন মিস্টার সম্রাট, এখানে প্রায় 200-র বেশি এই রোগের আক্রান্ত পেশেন্ট আছে। আর হ্যাঁ, আপনার মেয়ের নামও আমার এই লিস্টে দিয়ে দিয়েছে। তাহলে আমরা কবে ইঞ্জেকশনটা লাগাতে পারবো? আপনার মেয়ের নাম্বার পড়েছে 203, আর এর পরের জিনিসের সাথে আসবে তার নাম্বার হবে 10। এই ইঞ্জেকশনের ব্যবস্থা করতে করতে আমাদের প্রায় 1 মাস সময় লেগে যায়। তাহলে এইসব করে দেখুন আপনার মেয়ের নাম্বার কখন আসবে। আর আপনার মেয়ের রিপোর্ট দেখে যা বুঝলাম, তার কাছে 15 থেকে 20 দিনের সময় আছে। ডক্টর বর্ষার এমন কথা শুনে সম্রাট হতবাক হয়ে যায়। সে কি করবে না করবে বুঝে পাচ্ছে না। তখন বর্ষা আবার বলা শুরু করে। দেখুন সম্রাট, আপনি ভেঙে পড়বেন না, এতে আমার কিছু করার নেই। আমি তো যাই সবাই প্রাণ বাঁচাতে, কিন্তু অসুখটা তো এরকমই। এত টাকা দিচ্ছিল কিনা সবার পক্ষে সম্ভবই না, কিন্তু একটা রাস্তা আছে, সবগুলো পেশেন্টকে বাঁচাতে পারবো আমরা। আমি কালকে রয় হসপিটালে গিয়েছিলাম, ওখানে ওদের সিক্রেট ল্যাবে গিয়েছিলাম। ওখানে আমি গিয়ে দেখতে পাই হাজার হাজারের মতো ইঞ্জেকশন আছে। তারা চাইলেই অনেককে বাঁচাতে পারে, কিন্তু তারা টাকা ছাড়া ইঞ্জেকশনগুলো দিবে না। তার কিছুক্ষণ পর সম্রাট, পুতুল, মিষ্টি তারা সবাই বাড়ি চলে আসে। সম্রাট চাইলে কিছুক্ষণের মধ্যেই টাকা জোগাড় করতে পারবে, কিন্তু সে পুরনো পথে ফিরে যেতে চায় না। কিন্তু সে এখন এমনই পরিস্থিতির মধ্যে আছে যে তাকে না যেতে চেয়েও তাকে পুরনো পথে যেতে হবে। আর এদিকে রাত 8টা। মাসুমের লোক কলকাতা বন্দরে পৌঁছে যায় সেখান থেকে মাল নিয়ে আনার জন্য। তারা বন্দরে সিকিউরিটি গার্ডের মেরে ভেতরে প্রবেশ করে। তারা তখন মানিক স্যারের দিকে অগ্রসর হচ্ছিল, কিন্তু মানিক স্যার জানতো না তার দিকে একটা বিপদ এগিয়ে আসছিল। যখনই মাসুমের লোক মানিক স্যারের কেবিনের দরজায় হাত দেবে, তখনই সম্রাট এসে ওই লোকটার হাত ধরে ফেলে এবং তাদের সবাইকে মেরে একটা বোটের মধ্যে ওদের ভাসিয়ে দেয়। তখন সে মানিক স্যারের কেবিনে যায় আর মানিক স্যারকে বলে, স্যার বাড়ি যাবেন না? হ্যাঁ, এখনই যাব। স্যার যদি কিছু মনে না করেন তাহলে কি আমার সাথে আমাদের বাড়ি যেতে পারবেন? হ্যাঁ, আপনার জন্য একটা ছোট্ট উপহার আছে স্যার। ঠিক আছে, এত করে যখন বলছো আমি যাব, চলো তাহলে। আপনি গাড়িতে করে যান, আমি বাইক নিয়ে যাচ্ছি, আপনি আমাকে ফলো করেন। সম্রাটের বাইক মানিক স্যার ফলো করতে থাকে। ফলো করতে করতে তারা বাড়িতে পৌঁছে যায়। তার মেয়ে তার জন্য অপেক্ষা করছে। আজকে তার মেয়ের বার্থডে, তাই সে মানিক স্যারকে ইনভাইট করেছে তার পার্টিতে সামিল হওয়ার জন্য। কিন্তু মানিক স্যার জানতো না যে তার মেয়ের এত বড় একটা অসুখ আছে। বাড়িতে গিয়ে সম্রাট পার্টি শেষ করে মানিক স্যারকে সব কিছু খুলে ফেলল, তার মেয়ের কথা। তখন মানিক স্যার বলল, আমার কাছে তো এত টাকা নেই, থাকলে নিশ্চয়ই দিয়ে দিতাম। সম্রাট, ভগবানের উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। এদিকে মাসুমের ধরা পড়া লোকগুলো বোট করে ভাসতে ভাসতে ওদের আস্তানায় পৌঁছে যায়। এটা দেখে মাসুমের মাথা গরম হয়ে যায়। সে নিজে তৈরি হয় বন্দরে আসার জন্য। বন্দরে সে খোঁজখবর নেয় যে কে তার লোককে মেরেছে। তখন সে জানতে পারে ক্রেন অপারেটর সম্রাট তখন ওই সময় ছিল, আর সেই নাকি ক্রেন লোড আনলোড করে। সে সম্রাটকে ধরে আনার জন্য ওর বাড়িতে লোক পাঠিয়ে দেয়, কিন্তু ওরা এটা জানতো না যে সম্রাট আসলে কে। মাসুমের লোক সম্রাটের বাড়ি পৌঁছে যায়। সম্রাট টের পেয়ে যায়। সে মানিক স্যার এবং তাদের বাড়ির লোককে বলে সে কিছুক্ষণের মধ্যে আসছে, তোমরা একটু ওয়েট করো।
সম্রাট ঘর থেকে বেরিয়ে রাস্তা দিয়ে যেতে থাকে এবং তাকে ফলো করতে থাকে মাসুমের লোক। এগোতে এগোতে একটা পুরনো গ্যারেজের মধ্যে পৌঁছে যায়। সম্রাটকে যেই লোকগুলো ফলো করেছিল সেই লোকগুলোকে আরেকজন ইনস্ট্রাকশন দিচ্ছিল। তারা জানতো না সম্রাট আসলে কে, কিন্তু ওই লোকটা ঠিকই জানতো সম্রাট আসলে কে। তখন ওই লোকটা বলল তাকে ধরে নিয়ে তাড়াতাড়ি বন্দরে নিয়ে আসতে। গ্যারেজের ভেতরে সম্রাট বুঝতে পারল সে ফাঁদে পড়েছে। চারিদিকে মাসুমের লোক তাকে ঘিরে ফেলেছে, কিন্তু যে লোকটি তাকে নির্দেশ দিচ্ছিল তার চোখে সম্রাটের জন্য আলাদা একটা সম্মান দেখা যাচ্ছিল। সালাম বস, অনেকদিন পর দেখা। সম্রাট চমকে উঠল। সে লোকটিকে চিনতে পারল। এ হলো তার পুরনো লেফটেন্যান্ট জাফর। জাফর, তুই এখানে কি করছিস? বস, আপনি হারিয়ে যাওয়ার পর আমাদের গ্রুপ ভেঙে গেছে। আমি মাসুমের সাথে জয়েন করেছি খেয়ে পরে বেঁচে থাকার জন্য, কিন্তু আমি জানতাম আপনি বেঁচে আছেন। তোরা কি চাস? বস, মাসুম চাই আপনি তার সাথে দেখা করেন, তার কাছে একটা অফার আছে। সম্রাট একটু ভাবল, তার মেয়ের জন্য টাকা দরকার, হয়তো এটাই তার একমাত্র উপায়। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু একা। জাফর তার লোকদের ইশারায় পিছিয়ে যেতে বলল। পরদিন সকালে সম্রাট মাসুমের আড্ডাখানায় পৌঁছালো। বিরাট একটা পুরনো গোডাউন, চারদিকে সশস্ত্র পাহারাদার। মাসুম তার চেয়ারে বসে আছে, পাশে বিউটি। ওয়েলকাম সম্রাট দাদা, অবশেষে এলেন। সোজা কথায় আস, তোর কি চাই? আরে দাদা, এত তাড়াহুড়া কেন? বসুন, চা খান। সম্রাট বলল। মাসুম তার দিকে এগিয়ে গেল। শুনেছি আপনার মেয়ের অসুখ হয়েছে আর চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে। সম্রাটের চোখে রাগ জ্বলে উঠল। তোরা আমার ব্যক্তিগত বিষয় নিয়ে নাক গলাচ্ছিস কেন? দাদা, রাগ করবেন না, আমার একটা প্রপোজাল আছে। আপনি একটা কাজ করে দেন, আমি 15 কোটি টাকা দিয়ে দেব। সম্রাট কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল। কি কাজ? আরমান স্যারের মাল যেটা আটকে আছে সেটা বের করে আনতে হবে, আর নতুন কাস্টম অফিসারকে হাতে নিতে হবে। মানিক স্যার খুব ভালো মানুষ, আমি তার কোনো ক্ষতি করব না। দাদা, ক্ষতি কার কথা বলছে? শুধু একটু চাপ দিতে হবে আর কি। সম্রাট উঠে দাঁড়ালো। আমার সময় দরকার ভাবার জন্য। দাদা, আপনার মেয়ের কাছে বেশি সময় নেই, আর আমাদের কাছেও নেই। সেদিন রাতে সম্রাট বাড়িতে ফিরে গেল। পুতুল তার জ্বরে কাতরাচ্ছে, মিষ্টি তার সেবা করছে। ডাক্তার বলেছে অবস্থা আরো খারাপ হচ্ছে। পাপা, আমার খুব কষ্ট হচ্ছে। সম্রাট তার মেয়ের কপালে হাত রাখলো, চোখ ভিজে গেল। কিচ্ছু হবে না মা, বাবা সব ব্যবস্থা করে ফেলবে। মিষ্টি সম্রাটের দিকে তাকিয়ে বলল। কোনো উপায় বের হলো? দেখছি। রাতের দিকে পুতুল যখন ঘুমিয়ে পড়ল, সম্রাট মিষ্টিকে কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেল। সে একটা পুরনো জায়গায় গেল, শহরের বাইরে একটা পরিত্যক্ত কারখানা। সেখানে গিয়ে সে একটা লুকানো জায়গা থেকে একটা বক্স বের করলো। বাক্সের ভেতর ছিল অস্ত্র, টাকা আর কিছু পুরনো ছবি। ছবিগুলোর মধ্যে একটাই দেখা যাচ্ছে আরও কয়েকজনের সাথে সম্রাট, তারা সবাই সশস্ত্র। সরি মিষ্টি, আমাকে আবার সেই পুরনো পথে ফিরে যেতে হবে। পরদিন সকালে সম্রাট মাসুমের কাছে গেল। ঠিক আছে, আমি রাজি, কিন্তু একটা শর্ত আছে। বলুন দাদা। প্রথমে টাকা, তারপর কাজ। মাসুম হেসে ফেলল। দাদা, আপনি তো আমাকে বিশ্বাস করেন না। ঠিক আছে, অর্ধেক এখন, বাকি কাজ শেষ করার পর। ডেল। ওই দিনই বিকেলে সম্রাট 7.5 কোটি টাকা নিয়ে সরাসরি রয় ফার্মাসিউটিক্যালে গেল। কোম্পানির মালিক রবিন রায়ের সাথে দেখা করল। আমার মেয়ের জন্য ইঞ্জেকশনটা চাই, এক্ষুনি। রবিন রায় টাকার বান্ডেল দেখে চোখ বড় করল। কিন্তু আমাদের নিয়ম আছে। নিয়ম বলে কিছু নেই, আমার মেয়ে মরে যাচ্ছে। সম্রাট তার চোখে এমন রাগ নিয়ে তাকালো যে
রবিন রায় ভয় পেয়ে গেল। ঠিক আছে, ব্যবস্থা করে দিচ্ছি। এদিকে আরমান খান মাসুমের উপর চাপ বাড়াচ্ছে, আর যাদের কাছে মাল পৌঁছানোর কথা তারা হুমকি দিচ্ছে। মাসুম, আর কতদিন? আমার গলা আর কাটা হয়ে যাবে। স্যার, একদম চিন্তা করবেন না, সম্রাট দাদা কাজে নেমেছেন। সম্রাট? কোন সম্রাট? পোর্টের সেই ক্রেন অপারেটর, সে আসলে। কি বলতে চাস? মাসুম একটু থামলো, তারপর বলল, স্যার, সে আসলে আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে বড় ডন ছিল। 2 বছর আগে সবাই ভেবেছিল সে মরে গেছে, কিন্তু সে বেঁচে আছে, লুকিয়ে আছে। আরমানের চোখ বড় হয়ে গেল। তুই নিশ্চিত? হ্যাঁ স্যার, আমি তার পুরনো লেফটেন্যান্ট জাফরের কাছ থেকে সব জেনেছি। আরমান একটু ভাবল। এটা ভালো হলো। সম্রাট যদি আমাদের সাথে থাকে তাহলে আমাদের শক্তি দ্বিগুণ হবে। সেই রাতে সম্রাট তার পুরনো দলের বাকি সদস্যদের খোঁজ করতে লাগলো। জাফরের মাধ্যমে সে জানতে পারল তার পুরনো সাইডকিক রিয়াজ এখনো বেঁচে আছে। সে তাকে ফোন করলো। রিয়াজ, আমি সম্রাট। ফোনের ওপারে নীরবতা, তারপর কাপা গলায় আওয়াজ এলো, ভাই আপনি বেঁচে আছেন? হ্যাঁ, আমার একটা জরুরি কাজ আছে, তুই কি আমার সাথে আসবি? ভাই আমাদের পরিবার আছে এখন, আমি এই লাইন ছেড়ে দিয়েছি। শুধু একবার রিয়াজ, আমার মেয়েটা। রিয়াজ কিছুক্ষণ চুপ থাকলো। ঠিক আছে ভাই, শুধু এইবার। পরের রাতে সম্রাট, রিয়াজ আর জাফর মিলে পরিকল্পনা করলো। তাদের টার্গেট কলকাতা পোর্টের সিল করা কন্টেইনার, কিন্তু মানিক স্যারকে কোনো ক্ষতি না করে। ভাই এটা কঠিন হবে, পোর্টে অনেক নিরাপত্তা। আমি একটা উপায় জানি, কিন্তু সেটার জন্য মানিক স্যারের সাহায্য লাগবে। কিভাবে? আমি তাকে সত্যিটা বলবো, তাকে বোঝাবো। পরের দিন সম্রাট মানিক স্যারের কাছে গেল। মানিক স্যার তখন তার কেবিনে বসে ফাইল দেখছিল। স্যার, আপনার সাথে একটা জরুরি কথা আছে। হ্যাঁ বলো। সম্রাট গভীর শ্বাস নিল। স্যার, আমি সেই সম্রাট না যাকে আপনি চেনেন। মানিক স্যার বিভ্রান্ত হয়ে তাকালো। মানে? স্যার, আমি 2 বছর আগে এই শহরের সবচেয়ে বড় মাফিয়া বস ছিলাম। মানিক স্যারের ফাইল হাত থেকে পড়ে গেল। তুমি কি বলছো? স্যার, এখন আমার মেয়েটাকে বাঁচানোর জন্য আমি আবার সেই পুরনো পথে ফিরে যেতে বাধ্য হচ্ছি, কিন্তু আমি আপনার কোনো ক্ষতি করতে চাই না। মানিক স্যার কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল, তারপর বলল, তুমি কি চাও? স্যার, যে কন্টেনারটা আপনি সিল করেছেন সেটার কিছু জিনিস আমার দরকার, কিন্তু আমি চাই না আপনি এর জন্য সমস্যায় পড়েন। সম্রাট, তুমি আমাকে অপরাধের সহায়তা করতে বলছো? স্যার, আমি জানি এটা ভুল, কিন্তু আমার কাছে আর কোনো উপায় নেই। সম্রাট তার চোখ দিয়ে পানি এসে গেল। মানিক স্যার দীর্ঘক্ষণ চুপ করে থাকলো, অবশেষে বলল, যদি আমি না করি? তাহলে আমি অন্যভাবে করব, কিন্তু তাতে আপনার ক্ষতি হতে পারে। মানিক স্যার বুঝে গেল তার সামনে কোনো উপায় নেই। একদিকে তার কর্তব্য, অন্যদিকে একটা বাবার ভালোবাসা। ঠিক আছে, কিন্তু কোনো অস্ত্র বা মাদক নয়। স্যার, আমি শুধু টাকাটাই নেব। সেই রাতে মানিক স্যার তার কেবিন ফাঁকা রেখে গেল। সম্রাট, রিয়াজ আর জাফর পোর্টে প্রবেশ করলো। তারা কন্টেনার খুলে শুধু টাকার বান্ডিলগুলো নিয়ে এলো। অস্ত্র আর মাদক ছুঁয়েও দেখল না, কিন্তু তারা জানতো না যে রাশেদ আর তার লোকেরা তাদের উপর নজর রাখছে। রাশেদ এই সুযোগের অপেক্ষায় ছিল। এবার সময় এসেছে, সম্রাট ফিরে এসেছে, আর আমরা প্রতিশোধের সময়ও এসেছে। কন্টেনার থেকে টাকা নিয়ে বের হওয়ার সময় সম্রাটের সামনে হঠাৎ রাশেদ আর তার দল হাজির। ওয়েলকাম ব্যাক সম্রাট ভাই। সম্রাট বুঝে গেল পরিস্থিতি খারাপ। রাশেদ, তুই এখানে কি করছিস? যেটা করার কথা ছিল 2 বছর আগে, তোকে শেষ করার। রিয়াজ আর জাফর অস্ত্র তাক করলো, কিন্তু রাশেদের লোক তাদের চারিদিকে ঘিরে ফেলেছে। আর এবার কিন্তু তোর মেয়েটাও বাঁচবে না।
এই কথা শুনে সম্রাটের চোখে আগুন জ্বলে উঠল। 2 বছর পর তার ভেতরের সেই পুরনো সম্রাট জেগে উঠল। আমার মেয়ের নাম নিস না। যুদ্ধ শুরু হয়ে গেল পোর্টের অন্ধকারে। পোর্টের অন্ধকারে গুলির আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগলো। সম্রাট একটা কন্টেনারের আড়ালে আশ্রয় নিয়ে রিয়াজ আর জাফরকে ইশারা করলো। 3 জন আলাদা আলাদা দিকে ছড়িয়ে গেল। রাশেদের লোক সংখ্যায় বেশি ছিল, কিন্তু সম্রাটের অভিজ্ঞতা আর কৌশল ছিল তাদের চেয়ে এগিয়ে। সে জানতো এই পোর্টের প্রতিটি কোণ, প্রতিটি লুকানো জায়গা। রিয়াজ, তুই বাম দিক দিয়ে ঘুরে যাও। জাফর, তুই টাকার ব্যাগ নিয়ে পিছনে গেট দিয়ে বের হ। ভাই আমি আপনাকে একা রেখে যাব না। এটা অর্ডার, যা। রাশেদ তার লোকেদের নিয়ে এগিয়ে আসছিল। তার চোখে প্রতিশোধের আগুন জ্বলছে। সম্রাট, 2 বছর ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম। তুই আমার ভাইকে মেরেছিলি, আজ তার প্রতিশোধ নেব। সম্রাট বুঝতে পারল রাশেদ তার ভাই কামালের কথাই বলছে। 2 বছর আগে কামাল নিরীহ মানুষদের উপর অত্যাচার করত। সম্রাট তাকে থামানোর চেষ্টা করেছিল, কিন্তু কামাল শোনেনি। অবশেষে যুদ্ধে কামাল মারা যায়। রাশেদ, আমি তোর ভাইকে মারিনি। সে আমার সামনে পিস্তল তাক করেছিল আত্মরক্ষার জন্য। চুপ, আর কোনো অজুহাত নয়। 2 দলের মধ্যে তুমুল গোলাগুলি শুরু হয়। সম্রাট একটার পর একটা কন্টেনার ব্যবহার করে এগিয়ে যেতে লাগলো। তার টার্গেট রাশেদ। সে জানতো রাশেদকে শেষ করতে পারলে বাকিরা পালাবে। হঠাৎ সম্রাট দেখল একজন পোর্ট সিকিউরিটি গার্ড আহত হয়ে পড়ে আছে। সে তার কাছে গিয়ে বলল, কাকু, আপনি এখানে কি করছেন এত রাতে? আমি রাউন্ড দিতে এসেছিলাম, হঠাৎ গুলির আওয়াজ শুনে। আপনি এখানে থাকবেন না, বিপজ্জনক। সম্রাট তাকে নিরাপদ জায়গায় নিয়ে গেল, কিন্তু এই সময়টুকুতে রাশেদ তার পজিশন বদলে ফেলেছে। মারবার সুযোগ হাতছাড়া হয়ে গেল। এদিকে জাফর টাকার ব্যাগ নিয়ে পিছনের গেট দিয়ে বের হওয়ার চেষ্টা করছিল, কিন্তু সেখানেও রাশেদের লোক ওত পেতে ছিল। ব্যাগটা রেখে দে। জাফর জানতো এই টাকা ছাড়া সম্রাটের মেয়েকে বাঁচানো যাবে না। সে অস্ত্র তাক করলো। আমাকে যেতে দাও, এতে তোমাদের কোনো ক্ষতি নেই। ব্যাগটা ছেড়ে দে, নইলে গুলি করব। জাফর কোনো উপায় না দেখে গুলি করে দিল। যুদ্ধ শুরু হলো সেখানেও, কিন্তু একা একা তার পক্ষে বেশিক্ষণ টিকে থাকা সম্ভব নয়। রিয়াজ বাম দিক থেকে ঘুরে রাশেদের 2 জন লোককে সরিয়ে দিল, কিন্তু তার গুলি ফুরিয়ে গেল। ভাই আমার গুলি শেষ। সম্রাট বুঝলো পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। তার সাথীদের বাঁচাতে হবে। সে একটা সিদ্ধান্ত নিল। সম্রাট আড়াল থেকে বেরিয়ে এসে চিৎকার করে বলল, রাশেদ, তোর সমস্যা আমার সাথে। আমার লোকেদের ছেড়ে দে, শুধু আমার সাথে যুদ্ধ কর। রাশেদ একটু থামল। তুই নিজে আসতে রাজি? হ্যাঁ, কিন্তু আমার শর্ত আছে। আমার লোকেরা চলে যাবে, আর এই যুদ্ধ হবে শুধু আমাদের 2 জনের মধ্যে। ডিল। রাশেদ তার লোকদের ইশারা করলো যেন তারা গুলি বন্ধ করে। জাফর আর রিয়াজ টাকার ব্যাগ নিয়ে নিরাপদ দূরত্বে চলে গেল। সম্রাট আর রাশেদ মুখোমুখি দাঁড়ালো, 2 জনের হাতেই পিস্তল। তুই জানিস রাশেদ, আমি কামালকে মারতে চাইনি, কিন্তু সে নিরীহ মানুষদের ওপর অত্যাচার করেছিল। আমার কাছে যে ছিল আমার ছোট ভাই, তার যেই দোষ থাকুক, তাকে মারার অধিকার তোর ছিল না। তুই ভুল বলতে আছিস রাশেদ। প্রতিশোধ কোনো সমাধান নয়। তোর কাছ থেকে উপদেশ শুনতে চাই না, আজ আমাদের একজনকে মরতেই হবে। 2 জনই একসাথে পিস্তল তাক করলো, কিন্তু গুলি করার আগেই হঠাৎ পুলিশের সাইরেনের আওয়াজ শোনা গেল। পুলিশ! রাশেদের একজন লোক চিৎকার করে বলল। পরিস্থিতি আরও জটিল হয়ে গেল। সম্রাট আর রাশেদ 2 জনেই বুঝলো তাদের এখানে থাকা ঠিক হবে না। এই যুদ্ধ এখানেই শেষ নয় সম্রাট, আমি তোকে ছাড়ব না। রাশেদ তার লোকেদের নিয়ে পালিয়ে গেল। সম্রাটও তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে এলো। পোর্টের বাইরে জাফর আর রিয়াজ অপেক্ষা করছিল। ভাই আপনি ঠিক আছেন? হ্যাঁ, টাকা আছে? হ্যাঁ ভাই।
সম্রাট একটা দীর্ঘশ্বাস ফেলল। চলো, আমাদের তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। পরের দিন সকালে সম্রাট বাকি 7.5 কোটি টাকা নিয়ে রয় ফার্মাসিউটিক্যালে গেল, কিন্তু সেখানে গিয়ে সে যা দেখল তার জন্য ভয়ানক খবর। কোম্পানির অফিসে পুলিশ, রবিন রায়কে গ্রেপ্তার করা হয়েছে। কি হয়েছে? স্যার, গতকাল রাতে কোম্পানিতে চুরি হয়েছে। আমাদের স্পেশাল মেডিসিনের স্টক সব চুরি হয়ে গেছে। পুলিশ মনে করেছে ভেতরে কেউ এই কাজ করেছে। সম্রাটের মাথায় যেন বজ্রপাত হলো। তার মেয়ের জন্য যে ইঞ্জেকশন দরকার সেগুলো চুরি হয়ে গেছে। কখন স্টক আসবে? স্যার, নতুন স্টক আসতে আসতে 1 মাস লাগবে। সম্রাট বুঝল কেউ ইচ্ছা করেই এই কাজ করেছে, তার মেয়েকে মারার জন্য। সে তাড়াতাড়ি হাসপাতালে গেল, ডাক্তারকে সব বলল। ডক্টর, ওষুধ চুরি হয়ে গেছে, এখন কি করব? সম্রাট, আমি দুঃখিত, কিন্তু এই অবস্থায় আমরা কিছু করতে পারি না। বাড়ি থেকে ওষুধ আনানো অসম্ভব। সম্রাট হাসপাতালের বেঞ্চে বসে মাথায় হাত দিল। তার মেয়ে মরে যাচ্ছে আর সে কিছুই করতে পারছে না। হঠাৎ তার ফোন বেজে উঠল। অপরিচিত নম্বর। হ্যালো সম্রাট দাদা, আমি রাশেদ বলছি। সম্রাট বুঝে গেল কে ঔষধ চুরি করেছে। তুই ওষুধ চুরি করেছিস? হ্যাঁ, তোর মেয়ে বাসুক সেটা আমি চাই না। তুই আমার ভাইকে মেরেছিলি, আজ আমি তোর মেয়েকে মারবো। রাশেদ, তুই একটা বাচ্চা মেয়ের সাথে এরকম করতে পারিস? তোর মানুষত্ব নেই। যেদিন তুই আমার ভাইকে মেরেছিলি সেদিন তোর মানুষত্ব কোথায় ছিল? তুই কি চাস? আমি চাই তুই আমার সামনে এসে আত্মসমর্পণ কর, তাহলে আমি ওষুধ ফেরত দেব। আর যদি না আসি? তাহলে তোর মেয়ে মরবে আর আমি ওষুধ সব ভরিয়ে দেব। ফোন কেটে গেল। সম্রাট বাড়ি ফিরে গেল। পুতুলের অবস্থা আরও খারাপ হয়ে গেছে। মিষ্টি কাঁদতে কাঁদতে সম্রাটকে বলল। সম্রাট, ডক্টর বলেছেন পুতুলের অবস্থা খুবই খারাপ, আরও 2-3 দিনের বেশি সময় নেই। সম্রাট তার মেয়ের কাছে গিয়ে বসল। পুতুল চোখ খুলে তাকালো। পাপা, আমার কি মরে যেতে হবে? সম্রাটের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। না মা, তুমি মরবে না, বাবা সব ঠিক করে দেবে। পাপা, আমি তোমাকে খুব ভালোবাসি। সম্রাট আর নিজেকে সামলাতে পারল না। সে বাইরে গিয়ে জাফরকে ফোন করলো। জাফর, রাশেদ ওষুধ চুরি করেছে। কি? কিন্তু কেন? সে চায় আমি আত্মসমর্পণ করি, তাহলে ওষুধ ফেরত দেবে। ভাই, এটা ফাল। আপনি গেলে রাশেদ আপনাকে মেরে ফেলবে। কিন্তু আমার মেয়েকে বাঁচানোর জন্য আমি যে কোনো কিছু করতে রাজি। ভাই, একটা উপায় আছে, কিন্তু সেটার জন্য আমাদের একটা দল লাগবে। কি উপায়? রাশেদের আস্তানায় আক্রমণ করে ওষুধ কেড়ে নিতে হবে। সম্রাট একটু ভাবল, তারপর বলল। কতজন লোক লাগবে? অন্তত 10 জন, আর ভালো অস্ত্রের দরকার। ব্যবস্থা হবে। সেদিন রাতে সম্রাট তার পুরনো কানেকশন ব্যবহার করে একটা দল জোগাড় করলো। তারা সবাই সম্রাটের পুরনো সাথী, যারা তার জন্য জীবন দিতে রাজি। আক্রমণের পরিকল্পনা তৈরি হলো। রাশেদের আস্তানা একটা পুরনো কারখানায়। সেখানে প্রবেশের 3টে পথ আছে। সম্রাট 3টে গ্রুপ তৈরি করলো। শোনো সবাই, আমাদের টার্গেট হলো ওষুধ উদ্ধার করা। কেউ অহেতুক ক্ষতি করবে না। ভাই, রাশেদ তো আপনাকে মারার চেষ্টা করবে। সে আমার ব্যাপার, তোমরা শুধু ওষুধ খুঁজবে। রাত 2টার সময় অপারেশন শুরু হলো। 3 দিক থেকে আক্রমণ করা হলো রাশেদের আস্তানায়। প্রথমে গার্ডদের নিঃশব্দে সরিয়ে দেওয়া হলো, তারপর কারখানার ভেতরে প্রবেশ। কিন্তু রাশেদ প্রস্তুত ছিল। সে বুঝে গিয়েছিল সম্রাট আসবে। তোরা এসে গেছিস, আমি অপেক্ষায় ছিলাম। তুমুল গোলাগুলি শুরু হলো। কারখানার ভেতরে অন্ধকারে যুদ্ধ চলতে লাগলো। সম্রাটের লক্ষ্য ছিল রাশেদকে খুঁজে বের করা। সে জানত রাশেদের কাছেই ঔষধ আছে। অবশেষে সম্রাট রাশেদকে খুঁজে পেল কারখানার ছাদে। রাশেদের হাতে একটা বাক্স, সেটাতেই ওষুধ। এসেছিস, আমি জানতাম তুই আসবি।
ওষুধ দে রাশেদ, আমি তোর সাথে যা খুশি করতে পারি। না, তোকে আগে মরতে হবে, তারপর আমি ওষুধ সাগরে ফেলে দেব। দুজনের মধ্যে আবার যুদ্ধ শুরু হলো, কিন্তু এবার জীবন মৃত্যুর লড়াই। যুদ্ধ চলতে চলতে দুজনে আহত হলো। রাশেদের হাত থেকে ওষুধের বাক্স ছাদের ধারে গিয়ে পড়ল, সাবধান, বাক্সটা পড়ে যাবে। কিন্তু রাশেদ সেদিকে নজর না দিয়ে সম্রাটের দিকে ঝাঁপিয়ে পড়ল। শেষ মুহূর্তে সম্রাট ওষুধের বাক্স বাঁচানোর চেষ্টা করতে গিয়ে রাশেদের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারল না। রাশেদের ছুরি সম্রাটের কাঁধে বিঁধে গেল, এবার মর। কিন্তু সেই মুহূর্তে জাফর এসে রাশেদকে পেছন থেকে আটকালো। বস, ওষুধ নিন। সম্রাট ওষুধের বাক্স নিয়ে নিল, কিন্তু জাফর আর রাশেদের লড়াইয়ে জাফর মারাত্মকভাবে আহত হলো। জাফর, বস যান, আপনার মেয়েকে বাঁচান, আমি রাশেদকে সামলাবো। রাশেদ জাফরকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে সম্রাটের পিছু নিল। কারখানা থেকে বেরিয়ে সম্রাট দৌড়াতে লাগলো। তার একটাই চিন্তা, তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছানো। কিন্তু রাশেদ তার পিছু ছাড়ছিল না। তুই আমার কাছ থেকে পালাতে পারবি না। সম্রাট বাইকে চড়ে হাসপাতালের দিকে রওনা দিল। রাশেদও আরেকটা বাইক নিয়ে তাকে তাড়া করতে লাগলো। রাস্তায় উচ্চ গতিতে তাড়া চলতে লাগলো। সম্রাটের একমাত্র লক্ষ্য তার মেয়ের কাছে পৌঁছানো। হঠাৎ রাশেদ সম্রাটের বাইকে ধাক্কা দিল। সম্রাট ভারসাম্য হারিয়ে ফেলল, কিন্তু ঔষধের বাক্স হাত থেকে ছাড়ল না। দুজনেই রাস্তায় পড়ে গেল, কিন্তু সম্রাট তাড়াতাড়ি উঠে আবার দৌড়াতে লাগলো। রাশেদ থাম, তোর প্রতিশোধ আমার কাছে নিস, কিন্তু একটা নিরীহ বাচ্চাকে মারিস না। রাশেদ কিন্তু শুনল না। অবশেষে সম্রাট হাসপাতালের কাছে পৌঁছালো, কিন্তু রাশেদও পৌঁছে গেল। হাসপাতালের সামনে দুজনের মধ্যে শেষ লড়াই শুরু হলো। সেই লড়াই অবশেষে সম্রাট জয়ী হলো। রাশেদ মাটিতে পড়ে গেল। রাশেদ, আমি তোর ভাইকে মারতে চাইনি, সরি। সম্রাট হাঁপাতে হাঁপাতে বলল। রাশেদ শেষ নিঃশ্বাসে বলল, সম্রাট, আমি ভুল করেছি। সম্রাট আর দেরি না করে হাসপাতালে ঢুকলো। ডাক্তার দেখে অবাক হয়ে গেল। সম্রাট, তুমি কি করেছো? কোত্থেকে ওষুধ? ডক্টর প্লিজ তাড়াতাড়ি আমার মেয়েকে ইঞ্জেকশন দেন। সাথে সাথে পুতুলকে ইঞ্জেকশন দেওয়া হলো। ডাক্তার বলল, আরো 2-3টা ইঞ্জেকশন লাগবে, তবে বিপদ কেটে গেছে। সম্রাট পুতুলের পাশে বসে তার মাথায় হাত রাখলো। মিষ্টি কাঁদছিল। বাবা, হ্যাঁ মা, বাবা এখানে। আমি কি ভালো হয়ে যাব? হ্যাঁ মা, তুমি পুরোপুরি ভালো হয়ে যাবে। কিন্তু সম্রাট জানতো এটা শেষ নয়। আজকের ঘটনার পর পুলিশ তার খোঁজ করবে, তাকে আবার চলে যেতে হতে পারে। কিন্তু এই মুহূর্তে তার শুধু একটাই চিন্তা, তার মেয়ে বেঁচে আছে। পরের দিন সকালে পুতুলের অবস্থা অনেক ভালো হয়ে গেল। ডাক্তার বলল, আরও কয়েকটা ইঞ্জেকশন দিলেই সে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। বাবা, আমি এখন খেলতে পারবো? হ্যাঁ মা, খুব শীঘ্রই। মিষ্টি সম্রাটকে একপাশে নিয়ে গিয়ে বলল, সম্রাট, তুমি কিভাবে ওই ওষুধ এনেছ? আর তোমার শরীরে এত জখম কিভাবে হলো? সম্রাট চুপ করে থাকলো। মিষ্টি আবার বলল, আমি জানি তুমি কিছু একটা লুকাচ্ছ, কিন্তু যাই হোক, তুমি পুতুলকে বাঁচিয়েছ, সেটাই যথেষ্ট। ঠিক সেই মুহূর্তে হাসপাতালে পুলিশ এসে হাজির। সম্রাট তাদের দেখেই বুঝে গেল। আপনি সম্রাট? হ্যাঁ। আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে গতকাল রাতে রয় ফার্মাসিউটিক্যালে চুরি আর রাশেদ মিয়ার মৃত্যুর অভিযোগে। মিষ্টি চমকে উঠল। কি বলছেন আপনি? সম্রাট কোনো অপরাধ করেনি। ম্যাডাম, আপনি চুপ থাকুন, আমরা আমাদের কাজ করি। সম্রাট বুঝলো তার এই অবস্থা হবে। সে মিষ্টির দিকে তাকিয়ে বলল, মিষ্টি, পুতুলের খেয়াল রেখো, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। বাবা, আপনি কোথায় যাচ্ছেন?
সম্রাট তার মেয়েকে জড়িয়ে ধরল। মা, বাবাকে একটু যেতে হবে, তুমি ভালো থেকো। পুলিশ সম্রাটকে নিয়ে চলে গেল। পুলিশ স্টেশনে সম্রাটকে জিজ্ঞাসাবাদ করা শুরু হলো। আপনার আসল নাম কি? সম্রাট। আমরা জানি আপনি আগে মাফিয়া ছিলেন, 2 বছর আগে আপনি নাকি মারা গিয়েছিলেন। সম্রাট চুপ করে রইল। গতকাল রাতে আপনি রয় ফার্মাসিউটিক্যাল থেকে ওষুধ চুরি করেছেন আর রাশেদ মিয়াকে খুন করেছেন। আমি আত্মরক্ষার জন্য লড়াই করেছি। রাশেদ আমার মেয়েকে মারার চেষ্টা করেছিল। কিন্তু আইনের চোখে এটা খুন। এদিকে মাসুম খবর পেল যে সম্রাট গ্রেপ্তার হয়েছে। সে আরমান খানের কাছে গেল। আরমান স্যার, সম্রাট দাদা ধরা পড়েছে। কিভাবে? রাশেদের সাথে লড়াইয়ে রাশেদ মরে গেছে আর সম্রাট দাদাকে খুনের অভিযোগে গ্রেপ্তার করেছে। আরমান একটু ভাবল। এটা আমাদের জন্য ভালো খবর। সম্রাট জেলে থাকলে আমাদের কোনো বিপদ নেই। কিন্তু স্যার, সম্রাট দাদা আমাদের মাল উদ্ধার করেছিল। সেটা তার কাজ ছিল, এখন তাকে বাঁচানো আমাদের দায়িত্ব নয়। কিন্তু মাসুম ভেতরে ভেতরে সম্রাটকে শ্রদ্ধা করত। সে ঠিক করলো সম্রাটকে সাহায্য করবে। জেলে সম্রাট বসে ভাবছিল তার মেয়ে এখন ভালো আছে, সেটাই তার কাছে সবচেয়ে বড় পাওয়া। জেল হোক বা ফাঁসি, তার কিচ্ছু যায় আসে না। কিন্তু হঠাৎ তার কাছে একটা চিঠি এলো মিষ্টির কাছ থেকে। সম্রাট, পুতুল তোমার জন্য কাছে। সে বলছে তার বাবা কোনো খারাপ কাজ করেনি। আমি একজন উকিল খুঁজে বের করেছি, তুমি ভেঙে পড়ো না। এই চিঠি পড়ে সম্রাটের চোখে পানি এসে গেল। পরের দিন কোর্টে সম্রাটের শুনানি হলো। উকিল চেষ্টা করলো তাকে জামিন দিতে, কিন্তু রাজ্য সরকার তার বিরুদ্ধে কঠিন অভিযোগ এনেছে। মাইলর্ড, আসামি একজন প্রাক্তন মাফিয়া, সমাজের জন্য বিপজ্জনক। মাইলর্ড, আমার মতকে তার মেয়েকে বাঁচানোর জন্য এই কাজ করেছে। সে কোনো নিরীহ মানুষের ক্ষতি করেনি। জজ সিদ্ধান্ত নিল জামিন খারিজ। সম্রাট আবার জেলে ফিরে গেল। 3 মাস পর বিচার শুরু হলো। এই সময়ে পুতুল সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, কিন্তু সে তার বাবার জন্য কাঁদে। বিচারের দিন কোর্টরুমে মিষ্টি আর পুতুল বসেছিল। পুতুল তার বাবাকে দেখে কাঁদতে শুরু করলো। বাবা, আমি তোমাকে নিয়ে বাড়ি যেতে চাই। সম্রাট তার মেয়েকে দেখে মন শক্ত করলো। বিচারে অনেক সাক্ষী এলো, মানিক স্যারও এলো। মাইলর্ড, সম্রাট একজন ভালো মানুষ। সে আমার জীবন বাঁচিয়েছে। তার অতীত যাই থাকুক, এখন সে একজন সৎ মানুষ। কিন্তু সরকারি পক্ষ প্রমাণ করতে পারল যে সম্রাট রাশেদকে খুন করেছে। জজ রায় দিল, সম্রাট দোষী সাব্যস্ত, কিন্তু বিশেষ পরিস্থিতি বিবেচনা করে তাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হলো। পুতুল কোর্টরুমে কাঁদতে শুরু করলো। বাবা, সম্রাটকে আবার জেলে নিয়ে যাওয়া হলো। জেলে সম্রাট ঠিক করলো সে আর কোনোদিনও অপরাধের জগতে ফিরবে না। তার মেয়ের জন্য সে একজন ভালো মানুষ হয়ে বেঁচে থাকবে। 2 বছর পর সম্রাট ভালো আচরণের জন্য জেল থেকে ছাড়া পেল। জেলের গেট থেকে বেরিয়ে সে দেখল মিষ্টি আর পুতুল তার জন্য অপেক্ষা করছে। বাবা, হ্যাঁ আমার সোনা মেয়ে, বাবা আর কোনোদিন তোমাকে ছেড়ে যাবে না। মিষ্টি কাঁদতে কাঁদতে বলল, স্বাগতম ঘরে। সম্রাট, মিষ্টি আর পুতুল একসাথে বাড়ি ফিরে গেল। সেদিন রাতে সম্রাট তার পুরনো সব অস্ত্র আর অপরাধ জগতের সব স্মৃতি পুড়িয়ে দিল। এখন থেকে আমি শুধু একজন বাবা, একজন সাধারণ মানুষ। কিন্তু তার জানা ছিল না যে তার পুরনো জগতের কেউ কেউ এখনও তাকে খুঁজছে। তবে এই মুহূর্তে সেসব তার মাথায় নেই। তার মেয়ে সুস্থ, তার পাশে মিষ্টি আছে, আর সে তার অতীতকে পেছনে ফেলে এসেছে। নতুন জীবনের শুরু। 3 মাস কেটে গেছে। সম্রাট জেল থেকে বেরিয়ে আসার পর সে এখন একটা ছোট গ্যারেজে মেকানিকের কাজ করে। সকালে কাজে যায়, বিকালে পুতুলকে স্কুল থেকে নিয়ে আসে। রাতে মিষ্টির সাথে পরিবারের মতো সময় কাটায়। জীবনটা শান্তিপূর্ণ, কিন্তু এই শান্তি বেশি দিন টিকল না। একদিন সন্ধ্যায় সম্রাট পুতুলকে নিয়ে পার্কে গেছে। পুতুল দোলনায় দুলছে আর সম্রাট তাকে দেখে হাসছে। বাবা,
আমি আরও জোরে তুলবো? হ্যাঁ মা, কিন্তু সাবধানে। হঠাৎ সম্রাট লক্ষ্য করল কিছু লোক তাদের দিকে তাকিয়ে আছে। এরা আরমান খানের লোক। সম্রাট তাড়াতাড়ি পুতুলকে নিয়ে বাড়ি ফিরে গেল। রাতে মিষ্টিকে সব বলল। সম্রাট, তোমার মনে হচ্ছে ওরা তোমাকে চিনেছে? হ্যাঁ, আর আমি জানি আরমান আমাকে ছাড়বে না। কিন্তু কেন? তুমি তো তার কোনো ক্ষতি করনি। মিষ্টি, আমি তোমাকে আগে বলিনি, আরমানের সাথে আমার পুরনো শত্রুতা আছে। সেভাবে আমি তার ক্ষতি করেছি। কি ক্ষতি? সম্রাট একটু থামল, তারপর বলল। 2 বছর আগে আরমানের ভাই ছিল নবীন। সে নিরীহ মায়েদের খারাপ কাজ করাতো। আমি তাকে বারণ করেছিলাম, কিন্তু সে শোনেনি। একদিন সে একটা স্কুল পড়ো মেয়েকে। সম্রাট থেমে গেল। মিষ্টি বুঝে গেল। তারপর? আমি তাকে শাস্তি দিয়েছিলাম। সেই শাস্তিতে সে মরে গিয়েছিল। আরমান সেটা প্রতিশোধ নিতে চায়। পরের দিন সকালে সম্রাট কাজে যাওয়ার সময় দেখল তার গ্যারেজের সামনে আরমানের গাড়ি দাঁড়িয়ে আছে। আরমান আর মাসুম নেমে এলো। সম্রাট ভাই, কেমন আছেন? সম্রাট কিছু বলল না। আরে ভাই, কথা বললেন না কেন? আমরা আপনার সাথে ব্যবসার কথা বলতে এসেছি। আমার কোনো ব্যবসার দরকার নেই। তখন আরমান এগিয়ে এলো। সম্রাট, তুমি অভিনয় করার চেষ্টা করো না। আমি জানি তুমি এখনো সেই সম্রাট। আমি একজন সাধারণ মেকানিক। সাধারণ মেকানিক? তুমি যে আমার ভাইকে মেরেছিলে সেটা কি ভুলে গেছো? সম্রাটের চোখে রাগ দেখা গেল। নবীন নিজে তার মৃত্যুর ডাকে নিয়েছিল। সেটা তোমার বিচার করার অধিকার ছিল না। যখন কোনো নিরীহ মেয়ের সাথে জোর করে খারাপ কাজ করা হয় তখন সেটা বিচার নয়, শাস্তি। আরমান তার লোকেদের ইশারা করলো। তারা সম্রাটকে ঘিরে ধরল। তুমি আমার সাথে আসবে? আমার কাছে তোমার জন্য একটা কাজ আছে। আর যদি না চাই? তাহলে তোমার মেয়ের কি অবস্থা হতে পারে সেটা তুমি জানো। সম্রাট বুঝে গেল পুতুল বিপদে আছে। সে বাধ্য হয়ে আরমানের সাথে গেল। আরমানের আস্তানায় নিয়ে গিয়ে তাকে একটা চেয়ারে বসানো হলো। দেখো সম্রাট, আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি। তুমি আমার জন্য একটা কাজ করে দাও, তাহলে আমি তোমাকে আর তোমার পরিবারকে ছেড়ে দেব। কি কাজ? কলকাতায় একটা নতুন মাফিয়া গ্রুপ এসেছে। তাদের নেতার নাম রকি। সে আমার ব্যবসায় ভাগ বসাতে চায়। তাকে সরিয়ে দিতে হবে। আমি কাউকে মারব না। তাহলে তোমার মেয়ে? থামো। তাহলে রাজি? সম্রাট বুঝলো তার কোনো উপায় নেই। ঠিক আছে, কিন্তু এটা আমার শেষ কাজ। ডিল? সেদিন রাতে সম্রাট বাড়ি ফিরে এসে মিষ্টিকে সব বলল। সম্রাট, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি তো প্রমিস করেছিলে, আর এই পথে যাবে না। মিষ্টি, আমার হাতে কোনো উপায় নেই। পুতুলের জীবন বিপদে আছে। তাহলে আমরা পুলিশে যাই। পুলিশ আরমানে কিছু করতে পারবে না, সে খুব চালাক। মিষ্টি কাঁদতে শুরু করলো। আমি তোমাকে হারাতে চাই না। সম্রাট তাকে জড়িয়ে ধরল। তুমি আমাকে হারাবে না, আমি প্রমিস করছি। পরের দিন সম্রাট রকির খোঁজ নিতে শুরু করলো। সে জানতে পারল রকি একটা নতুন গ্যাং নিয়ে কলকাতা এসেছে। তার আস্তানা শহরের বাইরে। সম্রাট একা একা রকির আস্তানায় গেল, কিন্তু সেখানে গিয়ে সে যা দেখল তা তার জন্য চমক। রকি ছিল তার পুরনো বন্ধু। রকি, তুই এখানে কি করছিস? ভাই, আমি শুনছিলাম আপনি মরে গেছেন, কিন্তু যখন শুনলাম আপনি বেঁচে আছেন আমি খুশি হয়েছি। রকি, তুই কেন আরমানের বিরুদ্ধে দাঁড়িয়েছিস? ভাই, আরমান নিহির মানুষদের উপর অত্যাচার করে, আমি এটা সহ্য করতে পারি না। সম্রাট বুঝে গেল আরমান তাকে একটা ভালো মানুষকে মারতে পাঠিয়েছে। রকি, আমি তোকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি। আরমান আমাকে তোকে মারতে পাঠিয়েছে। কি? কিন্তু কেন? সে আমার পরিবারকে হুমকি দিয়েছে। রকি একটু ভাবল। ভাই, আমরা একসাথে আরমানের বিরুদ্ধে লড়বো। না রকি, এটা আমার লড়াই। তুমি এখান থেকো না, কলকাতা ছেড়ে চলে যাও। আমি আপনাকে একা ছেড়ে যাব না। এটা অর্ডার। কিন্তু রকি রাজি হলো না। সে বলল, ভাই, আমার একটা পরিকল্পনা আছে। কি পরিকল্পনা? আমরা আরমানকে বোঝাবো যে আমি মরে গেছি, তারপর আপনি আপনার পরিবার নিয়ে নিরাপদে চলে যেতে পারেন। কিভাবে? আমার একটা ডাক্তার বন্ধু আছে, সে এমন ইঞ্জেকশন দিতে পারে যাতে আমি কয়েক ঘন্টার জন্য মৃত্যুর মতো হয়ে থাকব। সম্রাট ভাবল,
এটা বিপজ্জনক। ভাই, আপনার পরিবারের জন্য আমি এই ঝুঁকি নিতে রাজি। পরিকল্পনা অনুযায়ী রকিকে মৃত অবস্থায় আরমানের কাছে নিয়ে যাওয়া হলো। সম্রাট, তুমি ভালো কাজ করেছো, এখন তুমি মুক্ত। কিন্তু সম্রাট চলে যাওয়ার সময় আরমান বলল, তবে হ্যাঁ, আমি কিন্তু তোমাকে চোখে চোখে রাখবো, কোনো গন্ডগোল করলে। সম্রাট কিছু না বলে চলে গেল। সেই রাতে সম্রাট মিষ্টিকে বলল, আমাদের কলকাতা ছাড়তে হবে। কেন? আরমান আমাদের নিরাপত্তা দেবে না। আমি জানি সে আরও কিছু পরিকল্পনা করেছে। কোথায় যাবে? দিল্লি। সেখানে আমার একটা পুরনো বন্ধু আছে। কিন্তু তারা জানতো না আরমান সেই রাতেই তাদের ওপর নজর রেখেছে। পরের দিন সকালে যখন সম্রাট, মিষ্টি আর পুতুল রেল স্টেশনে পৌঁছলো, তারা দেখলো আরমানের লোকেরা সেখানে অপেক্ষা করছে। মনে হচ্ছে সম্রাট ভাই আমাদের ছেড়ে পালাতে চান। সম্রাট বুঝে গেল তারা ফাঁদে পড়েছে। পুতুল, তুমি মিষ্টি আন্টির হাত ধরে থাকো। বাবা, কি হয়েছে? কিছু না মা, শুধু বাবার কথা শোনো। মাসুমের লোকেরা তাদের ঘিরে ধরল। স্টেশনে অনেক মানুষ, তাই তারা কিছু করতে পারছিল না। সম্রাট ভাই, আরমান স্যার আপনার সাথে দেখা করতে চান। আমি তার সাথে দেখা করেছি, আমার আর কিছু বলার নেই। কিন্তু স্যার, আপনার কাছে আরও কাজ আছে। আমি রাজি হইনি। তাহলে দুঃখিত। মাসুম একটা ইশারা করলো। হঠাৎ একজন লোক পুতুলকে তুলে নিয়ে যেতে চেষ্টা করলো। পুতুল! সম্রাট চিৎকার করে বলল, কিন্তু স্টেশনের ভিড়ে সম্রাট পৌঁছাতে পারল না। বাবা, বাবা! পুতুল কাঁদতে কাঁদতে চিৎকার করলো। মিষ্টিও দৌড়ালো, কিন্তু আরেকজন লোক তাকে আটকে ফেলল। সম্রাট! সম্রাট বুঝে গেল আরমান তার পরিবারকে কিডন্যাপ করেছে। মাসুম সম্রাটের কাছে এসে বলল, ভাই চলুন, আরমান স্যার অপেক্ষা করছেন। সম্রাট আর কোনো উপায় না দেখে তাদের সাথে গেল। আরমানের আস্তানায় গিয়ে সম্রাট দেখল পুতুল আর মিষ্টিকে আলাদা ঘরে বন্দি করা হয়েছে। আরমান, তুমি একটা বাচ্চা মেয়ের সাথে এরকম করতে পারো? আমি করতে পারি, কারণ তুমি আমার ভাইকে মেরেছিলে। তুমি কি চাও? আমি চাই তুমি আমার অধীনে কাজ করো, আর তোমার পরিবার আমার হাতের মুঠোয় থাকবে। আর যদি না মানি? তাহলে তোমার মেয়ের কী হবে সেটা তুমি জানো। সম্রাট বুঝে গেল তার আর কোনো উপায় নেই, তাকে আরমানের গোলাম হয়ে থাকতে হবে। ঠিক আছে, আমি রাজি। চমৎকার, তাহলে তোমার প্রথম কাজ হলো। হঠাৎ আস্তানায় বিস্ফোরণের আওয়াজ হলো। চারিদিকে ধোঁয়া ছড়িয়ে গেল। কি হচ্ছে? ধোঁয়ার মধ্যে দিয়ে কয়েকজন মাস্ক পরা লোক ঢুকলো। তারা খুব দক্ষতার সাথে আরমানের লোকেদের সরিয়ে দিতে লাগলো। সম্রাট বুঝতে পারল না কি হচ্ছে। হঠাৎ একজন মাস্ক পরা লোক তার কাছে এসে মাস্ক খুলে ফেলল। রকি! ভাই, আপনি ভেবেছিলেন আমি মরে গেছি। রকি, তুই কিভাবে? ভাই, আমি জানতাম আরমান আপনার পরিবারের ক্ষতি করবে, তাই আমি আমার দল নিয়ে তৈরি ছিলাম। আমার পরিবার কোথায়? তারা নিরাপদে আছে, আমার লোকেরা তাদের বের করে এনেছে। এদিকে আরমান আর মাসুম পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তোরা পালাতে পারবে না। কিন্তু আরমান আগে গাড়িতে উঠে পড়েছিল। সম্রাট, এটা শেষ নয়, আমি ফিরে আসবো। গাড়ি চলে গেল। সম্রাট তার পরিবারের কাছে দৌড়ে গেল। পুতুল তার বাবাকে জড়িয়ে ধরল। বাবা, আমি আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আর কিচ্ছু হবে না মা। মিষ্টি কাঁদতে কাঁদতে সম্রাটকে জড়িয়ে ধরল। রকি সম্রাটের কাছে এসে বলল, ভাই, এখন কি করবেন? এবার আরমানকে একবারের জন্য শেষ করতে হবে, নয়তো আমার পরিবার কখনো নিরাপদে থাকবে না। আমি আপনার সাথে আছি। কিন্তু সম্রাট জানতো না যে আরমানের আরও বড় একটা পরিকল্পনা আছে। সে শুধু পালিয়ে যায়নি, বরং আরও শক্তিশালী মিত্রদের খোঁজ করছে। আর এদিকে কলকাতার আন্ডারওয়ার্ল্ডে একটা নতুন নাম আসতে শুরু করেছে, দ্য শ্যাডো। কেউ জানে না এই রহস্যময় ব্যক্তিকে, কিন্তু তার একটাই লক্ষ্য, সম্রাটকে শেষ করা। এবং এই শ্যাডোর সাথে সম্রাটের একটা গভীর সম্পর্ক আছে, এমন একটা সম্পর্ক যা জানলে সম্রাট শক হয়ে যাবে।
আর সেই সম্পর্কের রহস্য উন্মোচন হবে শুধুমাত্র চূড়ান্ত লড়াইয়ে। কারণ দ্য শ্যাডো হলো সম্রাটের নিজের রক্তের সম্পর্কে কেউ, যাকে সম্রাট ভেবেছিল চিরতরে হারিয়ে গেছে। 2 সপ্তাহ কেটে গেছে। সম্রাট তার পরিবারকে নিয়ে রকির একটা নিরাপদ আস্তানায় থাকছে, কিন্তু তার মন অস্থির। সে জানে আরমান ফিরে আসবে। একদিন সকালে রকি এসে বলল, কি ভাই, শহরে একটা নতুন খবর। কি খবর? একজন নতুন ডন এসেছে, তার নাম দা শ্যাডো। সে আপনার খোঁজ করেছে। সম্রাট একটু ভাবল। কেউ জানে সে কে? না ভাই, কিন্তু শুনেছি সে খুবই বিপজ্জনক। আর সে বলেছে আপনার সাথে তার ব্যক্তিগত শত্রুতা আছে। আরও কি খবর পেয়েছিস? ভাই, এই শ্যাডো অনেক পুরোটা গ্যাং লিডারের সাথে যোগাযোগ করেছে। আরমান খানও তার সাথে যোগ দিয়েছে। মানে? মনে হলো এই শ্যাডো আপনার বিরুদ্ধে একটা বড় জোট তৈরি করেছে। শহরে প্রায় সব মাফিয়া গ্রুপ তার সাথে যোগাযোগ দিয়েছে। সম্রাটের কপালে চিন্তার ভাঁজ পড়ল। এত মানুষ আমার বিরুদ্ধে কেন? ভাই, আপনি যখন সক্রিয় ছিলেন তখন আপনি অনেক অন্যায়ের প্রতিবাদ করেছিলেন, অনেক খারাপ মাফিয়াকে শাস্তি দিয়েছিলেন। তাদের অনেকের প্রতিশোধ নেওয়ার ইচ্ছা ছিল। কিন্তু আমি তো এখন এই লাইন ছেড়ে দিয়েছি। ভাই, অপরাধীরা কিন্তু সেটা বোঝে না। তাদের কাছে আপনি এখনো সেই পুরনো সম্রাট। সেদিন বিকেলে সম্রাট তার মেয়ের সাথে বসেছিল। পুতুল তার বাবার কাছে এসে বলল, বাবা, কেন তুমি সবসময় চিন্তিত থাকো? কিছু না মা, বাবার কিছু কালচের সমস্যা আছে। বাবা, আমাদের কি আবার কোথাও যেতে হবে? না মা, এবার আমরা কোথাও যাব না। বাবা সব ঠিক করে দেবে। প্রমিস? প্রমিস। কিন্তু সম্রাট জানতো এই প্রমিস রাখা সহজ হবে না। সেই রাতে সম্রাট একা একা বাইরে বেরিয়েছিল একটু হাওয়া খেতে। হঠাৎ তার ফোন বেজে উঠল। অপরিচিত নম্বর। হ্যালো। একটা চেনা কিন্তু পরিবর্তিত গলা। সম্রাট থেমে গেল। এই কণ্ঠস্বর তার খুব পরিচিত লাগছে। তুমি কে? ভুলে গেছেন আমি আপনার ছোট ভাই। সম্রাটের হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাওয়ার উপক্রম হলো। অনিরুদ্ধ, তুই বেঁচে আছিস? হ্যাঁ ভাই, আপনার ছোট ভাই অনিদ্র, যাকে আপনি মরে যেতে দিয়েছিলেন। সম্রাটের চোখে পানি এসে গেল। অনিরুদ্ধ, তুই কোথায় ছিল এতদিন? আমি ভেবেছিলাম সেই বিস্ফোরণে তুই মরে গেছি। না ভাই, আমি বেঁচে আছি, কিন্তু আপনি আমাকে খোঁজেননি। আমি খুঁজেছি, আমি সব কানে খুঁজেছি, কিন্তু তোর কোনো খোঁজ পাইনি। মিথ্যা বলবেন না ভাই, সেদিন যখন শত্রুরা আমাদের আস্তানায় আক্রমণ করেছিল আপনি নিজেকে বাঁচিয়ে পালিয়ে গেছেন, আমাকে মরতে দিয়েছেন। না অনিরুদ্ধ, আমি তোকে খুঁজতে গিয়েছিলাম, কিন্তু পুরনো বিল্ডিং ভেঙে পড়েছিল। আমি 3 দিন ধরে ধ্বংসস্তূপ করেছি তোকে খুঁজতে। আর এখন আপনি শান্তিতে সংসার করছেন, মেয়ে নিয়ে খুশি, আমার কথা ভুলে গেছেন। তুই কি চাস? আমি চাই আপনি সেই ব্যথা অনুভব করুন যেটা আমি এত বছর করেছি। আমি চাই আপনি সব হারান। অনিরুদ্ধ প্লিজ, আমরা দেখা করি, সব ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে। অবশ্যই আমরা দেখা করব। কাল রাত 12টায় পুরনো গুডাউনে। একা আসবেন? অনিরুদ্ধ শোন। ফোন কেটে গেল। সম্রাট বুঝে গেল তার ছোট ভাই হলো সেই রহস্যময় দ্য শ্যাডো। কিন্তু অনিরুদ্ধ সব ভুল বুঝেছে। সেদিন সম্রাট তার জন্যই মরতে মরতে বেঁচেছিল। বাড়ি ফিরে এসে সম্রাট মিষ্টিকে সব বলল। তোমার ভাই বেঁচে আছে, সেটা তো খুশির খবর। কিন্তু সে আমাকে ভুল বুঝেছে। সে মনে করছে আমি তাকে ছেড়ে পালিয়েছি। তাহলে তার সাথে দেখা করে সব ভুল বোঝাবুঝি দূর করো। কিন্তু সে এখন আমার শত্রু হয়ে গেছে, আর তার সাথে আছে আরমান আর অনেক মাফিয়া। সম্রাট, সে তোমার ভাই। তুমি যদি তার কাছে সত্যটা বলো, সে নিশ্চয়ই বুঝবে। পরের দিন সম্রাট রকিকে সব বলল। ভাই, এটা খুবই বিপজ্জনক যদি এটা ফাঁদ হয়। রকি সে আমার ভাই, আমি তার সাথে একা যেতে চাই। কিন্তু ভাই, আপনার ভাই এখন দ্য শ্যাডো, সে অনেক বিপজ্জনক হয়ে গেছে। তাহলে সেও আমার ভাই। ঠিক আছে ভাই, কিন্তু আমি আর আমার লোকেরা কাছেই থাকবো। সেই রাতে সম্রাট একা একা পুরনো গোডাউনের দিকে গেল।
এই গোডাউনে একসময় তাদের আস্তানা ছিল। এখানে এই দুই ভাই একসাথে অনেক পরিকল্পনা করেছে। গোডাউনে ঢুকে সম্রাট দেখল একটা চেয়ারে কেউ একজন বসে আছে। অন্ধকারে মুখ দেখা যাচ্ছে না। অনিরুদ্ধ। সেই ব্যক্তি উঠে দাঁড়ালো। একটা লাইট জ্বালানো হলো। সম্রাট তার ভাইকে দেখে চমকে গেল। অনিরুদ্ধের মুখে ভয়ানক দাগ, চোখে রাগ আর ঘৃণা। অনিরুদ্ধ, তোর মুখে? হ্যাঁ ভাই, সেদিন বিস্ফোরণে আমার মুখ পুড়ে গিয়েছিল। 6 মাস হসপিটালে ছিলাম, কিন্তু আপনি একবারও খোঁজ নেননি। আমি জানতাম না যে তুই বেঁচে আছিস। মিথ্যা, আপনি হাসপাতালে খোঁজ নিলেই জানতে পারতেন। সম্রাট একটু এগিয়ে গেল। অনিরুদ্ধ, তুই ভুল বুঝেছিস। সেদিন আমি... চুপ, আমি আপনার অজুহাত শুনতে চাই না। হঠাৎ গোডাউনের চারপাশ থেকে অনেক লোক বেরিয়ে এলো। আরমান খান, মাসুম আর অনেক অচেনা মুখ। সম্রাট ভাই, স্বাগতম। আরমান, তুই এখানে কি করছিস? আমি অনিরুদ্ধের সাথে জোট বেঁধেছি। আমাদের একই শত্রু আপনি। সম্রাট বুঝলো সে ফাঁদে পড়েছে, কিন্তু তার একমাত্র চিন্তা ছিল তার ভাইকে সত্যটা বোঝানো। অনিরুদ্ধ, তুই আরমানের কথা বিশ্বাস করিস না। সে একটা খুনি। আমি জানি, কিন্তু আপনিও তো খুনি ছিলেন। আমি শুধু অন্যায়ের প্রতিবাদ করেছি। হা হা হা, অন্যায়ের প্রতিবাদ? তাহলে আমার সাথে অন্যায় করেছেন কেন? অনিরুদ্ধ একটা ইশারা করল। তার লোকরা সম্রাটকে ঘিরে তোল। অনিরুদ্ধ, একটা কথা শোন। সেদিনের সত্যিটা বলি। বলুন। সেদিন যখন শত্রুরা আমাদের আক্রমণ করেছিল, তুই বেসমেন্টে ছিলে। আমি তোকে নিয়ে পালানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তুই আহত হয়ে পড়ে গিয়েছিলে। অনিরুদ্ধ চুপ করে শুনছিল। আমি তোকে কাঁধে নিয়ে বের হওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু তুই বলেছিলি, ভাই তুমি পালাও, আমি আসছি। আমি তোকে সরে যাইনি, তুই আমাকে পালাতে বলেছিলে। মিথ্যা। না, সত্যি। তারপর বিস্ফোরণ হলো। আমি বাইরে থেকে 3 দিন ধরে তোকে খুঁজেছি, কিন্তু কিছুই পাইনি। আমি ভেবেছিলাম তুই মরে গেছিস। অনিরুদ্ধর চোখে কিছুটা দ্বিধা দেখা গেল। তারপর আমি এই লাইন ছেড়ে দিয়েছি, কারণ তোকে হারানোর ব্যথা সহ্য করতে পারিনি। আপনি যদি সত্যিই আমাকে খুঁজতেন, তাহলে হাসপাতালে খোঁজ করতেন। কোন হাসপাতাল? আমি জানতামই না তুই বেঁচে আছিস। তখন আরমান বলল, যথেষ্ট আবেগী নাটক হয়েছে, এবার কাজের কথায় আসি। আরমান, আমার ভাইয়ের সাথে তোর কোনো কাজ নেই। আছে, কারণ অনিরুদ্ধ এখন আমার পার্টনার, আর আমাদের টার্গেট তুমি। অনিরুদ্ধ সম্রাটের দিকে তাকিয়ে বলল, ভাই, আপনি আমাকে ছেড়ে গিয়েছিলেন, এখন আমি আপনাকে ছেড়ে যাব? তুই আমাকে মারবি? হ্যাঁ। সম্রাটের চোখে পানি এসে গেল। তাহলে মার, আমি হাত তুলব না তোর বিরুদ্ধে। অনিরুদ্ধ পিস্তল তাক করল সম্রাটের দিকে, কিন্তু ট্রিগার টিপতে পারল না। কি হলো অনিরুদ্ধ, মারো। অনিরুদ্ধের হাত কাঁপছিল। আমি পারছি না। কেন পারছো না? কারণ সেই আমার ভাই। আরমান রেগে গিয়ে অনিরুদ্ধর কাছ থেকে পিস্তল কেড়ে নিল। তুমি যদি না পারো, আমি মারবো। কিন্তু সেই মুহূর্তে গোডাউনের চারপাশে গুলির আওয়াজ শুরু হলো। রকি আর তার লোকরা আক্রমণ করেছে। আমরা ঘিরে ফেলেছি। যুদ্ধ শুরু হয়ে গেল। আরমানের লোক আর লকির লোকদের মধ্যে তুমুল গোলাগুলি। সম্রাট সুযোগ পেয়ে অনিরুদ্ধের কাছে গেল। অনিরুদ্ধ, আমার সাথে চল, আমরা এখান থেকে বেরিয়ে যাই। না ভাই, আমি আরমানের সাথে থাকবো। কেন? সে তোকে ব্যবহার করেছে। কিন্তু আপনি তো আমাকে ছেড়ে গিয়েছিলেন। আমি তোকে ছাড়িনি, আমি তোকে খুঁজেছি। এদিকে যুদ্ধ আরো তীব্র হচ্ছিল। হঠাৎ একটা গ্রেনেড বিস্ফোরিত হলো। অনিরুদ্ধ আহত হয়ে পড়ে গেল। অনিরুদ্ধ ভাই, আমি আহত। সম্রাট তার ভাইকে কোলে নিয়ে নিরাপদ জায়গায় নিয়ে গেল। অনিরুদ্ধ, তুই ঠিক হয়ে যাবে। ভাই, আমি ভুল করেছি, আপনি আমাকে ছাড়েননি। তুই কিভাবে জানলে? যখন আপনি আমাকে বাঁচানোর জন্য নিজের জীবন বিপন্ন করলেন, তখন বুঝলাম। সম্রাট তার ভাইকে জড়িয়ে ধরল।
তুই আমার ভাই, আমি কখনো তোকে ছাড়বো না। ভাই আপনি আমাকে মাফ করবেন। তোর মাফের কিছু নাই, আমরা দুজনে মিলে আবার নতুন জীবন শুরু করব। এদিকে যুদ্ধে রকির দল জিতে গেছে। আরমান আহত অবস্থায় পড়ে আছে। সম্রাট আরমানের কাছে গিয়ে বলল, আরমান, এবার শেষ। তুমি আর আমার পরিবারের ক্ষতি করতে পারবে না। সম্রাট, আমি হেরে গেলাম। আমি তোকে মারবো না, কিন্তু তুমি আমার এলাকা ছেড়ে চলে যাবে। আরমান মাথা নাড়ল। মাসুমকেও গ্রেপ্তার করা হলো। যুদ্ধ শেষ। সম্রাট তার ভাইকে নিয়ে হাসপাতালে গেল। ডাক্তাররা বলল অনিরুদ্ধ ঠিক হয়ে যাবে। কয়েকদিন পর অনিরুদ্ধ সুস্থ হয়ে গেল। সম্রাট তাকে নিয়ে বাড়ি গেল। এই হলো আমার ভাই অনিরুদ্ধ। সম্রাট মিষ্টি আর পুতুলকে পরিচয় করিয়ে দিল। চাচা। পুতুল খুশি হয়ে অনিরুদ্ধকে জড়িয়ে ধরল। অনিরুদ্ধের চোখে পানি এসে গেল। আমার একটা ভাগ্নে আছে। মিষ্টি অনিরুদ্ধকে স্বাগতম জানালো। সেদিন রাতে দুই ভাই একসাথে বসে কথা বলল। ভাই আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি। সেসব ভুলে যা, এখন আমরা আবার একসাথে। ভাই আমি এই মাফিয়ার লাইন ছেড়ে দেব। আমরা দুজনই ছেড়ে দিয়েছি, এখন আমরা সাধারণ মানুষ। ভাই আমার অনেক পাপ আছে। সবার পাপ আছে, কিন্তু নতুন জীবন শুরু করা যায়। দুই ভাই একসাথে ভবিষ্যতের স্বপ্ন দেখতে লাগলো। 3 মাস পর সম্রাট এখন একটা ছোট ব্যবসা শুরু করেছে। অনিরুদ্ধ তাকে সাহায্য করছে। মিষ্টি আর পুতুল নিয়ে তাদের ছোট্ট সংসার। পুতুল স্কুলে ভালো রেজাল্ট করেছে। সে বড় হয়ে ডাক্তার হতে চায়। একদিন সকালে সম্রাট তার দোকানে বসে আছে। হঠাৎ একটা গাড়ি এসে থামলো। গাড়ি থেকে একজন অচেনা লোক নেমে সম্রাটের কাছে এলো। আপনি সম্রাট? হ্যাঁ, কি দরকার? আমার নাম ইকবাল, আমি দিল্লি থেকে এসেছি। দিল্লি থেকে কেন? আপনার সম্বন্ধে শুনেছি আমার একটা অফার আছে। আমি আর সেই লাইনে নেই। আরে না না না, আমি মাফিয়ার কথা বলছি না, আমি একটা বৈধ ব্যবসার কথা বলছি। কি ব্যবসা? আমি একটা সিকিউরিটি কোম্পানির মালিক। আমার প্রয়োজন একজন এক্সপার্ট ম্যানেজারের। আপনার অভিজ্ঞতা আর নেতৃত্বের গুণ দেখে আমি মুগ্ধ। সম্রাট একটু ভাবলো। বৈধ ব্যবসা মানে? সম্পূর্ণ লিগাল, বড় কোম্পানিদের সিকিউরিটি দেই আমরা। আপনাকে দিল্লিতে যেতে হবে। আমি পরিবার ছেড়ে যেতে পারবো না। আপনার পুরো পরিবার দিল্লিতে চলে যেতে পারেন, আমি সব ব্যবস্থা করে দিব। আমাকে ভাবতে দেন। অবশ্যই, আমি 2 দিন কলকাতায় আছি। ইকবাল চলে যাওয়ার পর সম্রাট বাড়িতে গিয়ে সবাইকে বলল, দিল্লি? কিন্তু এখানেই তো আমরা ভালো আছি। মিষ্টি, কলকাতায় আমাদের অতীত আছে, দিল্লিতে আমরা সম্পূর্ণ নতুন করে শুরু করতে পারবো। অনিরুদ্ধ বলল, ভাই আমিও যাব আপনার সাথে। পুতুলের মন কেমন? পাপা, আমি যেখানে তুমি থাকবে সেখানেই থাকবো। সবাই মিলেও সিদ্ধান্ত নিল দিল্লি যাওয়ার। 2 দিন পর ইকবালের সাথে দেখা করলো সম্রাট। আমি রাজি। চমৎকার, আগামী মাসেই আপনারা দিল্লি চলে যেতে পারেন। 1 মাস পর দিল্লি। সম্রাট এখন দিল্লিতে ইকবালের সিকিউরিটির কোম্পানিতে ম্যানেজার হিসেবে কাজ করে। অনিরুদ্ধ একই কোম্পানিতে সুপারভাইজার। মিষ্টি একটা স্কুলে শিক্ষকতা শুরু করেছে। পুতুল নতুন স্কুলে খুশি। সব কিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু একদিন সম্রাট অফিসে কাজ করছিল। হঠাৎ ইকবাল তার কেবিনে এলো। সম্রাট, একটা বিশেষ অ্যাসাইনমেন্ট আছে। কি ধরনের? একটা বিজনেসম্যানকে প্রোটেকশন দিতে হবে, কিন্তু এটা খুব রিস্কি। রিস্কি মানে? তার বিরুদ্ধে একটা নতুন মাফিয়া গ্রুপ আছে, তারা তাকে মারতে চায়। সম্রাট থমকে গেল। আমি আর সেই ঝামেলা যেতে চাই না। কিন্তু এটা আমাদের কোম্পানির বড় কন্ট্রাক্ট, আর আপনি ছাড়া এই হ্যান্ডেল করা সম্ভব না। সম্রাট ভাবলো, কতদিনের জন্য? শুধু 2 সপ্তাহ। ঠিক আছে, কিন্তু আমি কোনো হত্যাকাণ্ডে জড়াবো না। অবশ্যই না, শুধু প্রোটেকশন। সেই বিজনেসম্যানের নাম ছিল রাজেশ আগরওয়াল। তার একটা বড় রিয়েল এস্টেট ব্যবসা। সম্রাট তার প্রোটেকশনের দায়িত্ব নিল। কিন্তু কাজ শুরু করার 3 দিন পর সম্রাট বুঝতে পারল রাজেশ আগরওয়াল একজন সাধারণ বিজনেসম্যান নয়।
তারা অবৈধ ব্যবসায় জড়িত। ইকবাল, তুমি আমাকে ভুল তথ্য দিয়েছো। কি মানে? রাজেশ অগরওয়াল একজন দুর্নীতিবাজ। সে অবৈধ জমি দখল করে। সম্রাট, আমাদের কাজ হলো প্রোটেকশন দেওয়া। তার চরিত্র নিয়ে আমাদের মাথা ঘোরানোর দরকার নেই। আমি একজন খারাপ মানুষকে রক্ষা করতে পারি না। তাহলে তুমি কন্ট্যাক্ট ভাঙতে চাও? সম্রাট দুশ্চিন্তায় পড়ে গেল। কন্ট্রাক্ট ভাঙলে তার চাকরি চলে যাবে। সেদিন রাতে বাড়িতে সব বলল। সম্রাট, তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছ। খারাপ মানুষকে সাহায্য করা উচিত নয়। কিন্তু আমার চাকরি চলে যাবে। নতুন চাকরি পাবে, কিন্তু ভুল কাজ করো না। পরের দিন সম্রাট ইকবালকে বলল যে সে এই কন্ট্রাক্ট থেকে সরে আসতে চায়। ইকবাল রেগে গেল। সম্রাট, তুমি আমাকে বিপদে ফেলছো। আই এম সরি, কিন্তু আমি পারবো না। তাহলে তুমি চাকরি ছাড়ো। ঠিক আছে। সম্রাট চাকরি ছেড়ে দিল। এখন আবার কঠিন সময়। নতুন শহরে চাকরি খুঁজে পাওয়া সহজ নয়। কিন্তু একদিন একটা আশ্চর্য ঘটনা ঘটল। একজন ভদ্রলোক সম্রাটের কাছে এসে বলল, আপনি সম্রাট? হ্যাঁ। আমি শুনেছি আপনি রাজেশ আগরওয়ালকে প্রোটেকশন দিতে অস্বীকার করেছেন। হ্যাঁ, কিন্তু কেন? আমার নাম অমিত শর্মা। আমি একটা এনজিও চালাই। রাজেশ আগরওয়াল অনেক গরিব মানুষের জমি দখল করেছে। আমরা তার বিরুদ্ধে লড়ছি। তাই? আপনি একজন সৎ মানুষ। আমি আপনাকে আমার এনজিওতেও কাজ করার অফার দিতে চাই। এনজিওতে আমি কি কাজ করব? আমাদের অনেক প্রোগ্রাম আছে। গরিব মানুষদের সাহায্য করা, অন্যায়ের বিরুদ্ধে লড়া। সম্রাটের মন ভালো হয়ে গেল। আমি রাজি। এখন সম্রাট একটা এনজিওতে কাজ করে, অন্যায়ের বিরুদ্ধে লড়ে, কিন্তু আইনি উপায়ে। অনিরুদ্ধ একই এনজিওতে যোগ দিয়েছে। একদিন তারা একটা কেস নিয়ে কাজ করছিল। একটা বড় কোম্পানি গরিব মানুষদের ঘরবাড়ি ভেঙে দিচ্ছে। ভাই, এই কোম্পানির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। হ্যাঁ, কিন্তু প্রমাণ সংগ্রহ করতে হবে। তারা কয়েক মাস ধরে প্রমাণ সংগ্রহ করলো। অবশেষে আদালতে মামলা করলো। মামলায় তারা জিতল। গরিব মানুষরা তাদের ঘরবাড়ি ফিরে পেল। সম্রাট অনুভব করলো সে এখন সত্যিকারের ভালো কাজ করছে। 2 বছর পর সম্রাট এখন দিল্লিতে একটা পরিচিত সমাজকর্মী। অনেক গরিব মানুষের সাহায্য করেছে। অনিরুদ্ধ তার বিশ্বস্ত সহকর্মী। পুতুল এখন 10 বছর বয়স। সে খুব ভালো ছাত্রী, ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে। মিষ্টি তার স্কুলে প্রিন্সিপাল হয়েছে। সবাই খুশি। একদিন সকালে সম্রাট অফিসে বসে আছে। হঠাৎ একটা ফোন এলো। হ্যালো, এই সম্রাট? হ্যাঁ, কে বলছেন? আমার নাম ভিক্টর। আমি মুম্বাই থেকে বলছি। কি দরকার? শুনেছি আপনি আগে একজন শক্তিশালী ডন ছিলেন। সম্রাটের মুখ শক্ত হয়ে গেল। আমি এখন একজন সমাজকর্মী। আমি জানি, কিন্তু আমার একটা প্রস্তাব আছে। আমি শুনতে চাই না। শুনুন, মুম্বাইতে একটা বড় মাদক চক্র আছে। তারা বাচ্চাদের মাদক সেবনে বাধ্য করেছে। পুলিশ তাদের কিছু করতে পারছে না। সম্রাট একটু থামলো। আমরা চাই আপনি আমাদের সাহায্য করুন, কিন্তু আইনি উপায়ে। আমি কিভাবে সাহায্য করব? আপনার অভিজ্ঞতা দিয়ে আমরা তাদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করব। সম্রাট ভাবলো, আমাকে পরিবারের সাথে কথা বলতে দিন। অবশ্যই। সেদিন রাতে সম্রাট পরিবারের সাথে কথা বলল। সম্রাট, তুমি যদি মনে করো এটা সঠিক কাজ তাহলে করো। ভাই, আমিও যাব আপনার সাথে। কিন্তু এটা বিপজ্জনক হতে পারে। বাবা, তুমি ভালো কাজ করো, আমি গর্বিত। সিদ্ধান্ত নেওয়া হলো সম্রাট মুম্বাই যাবে। 3 মাস পর মুম্বাই। সম্রাট আর অনিরুদ্ধ মুম্বাইয়ে ভিক্টরের সাথে কাজ করছে। তারা মাদক চক্রের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করেছে। অবশেষে একটা বড় অভিযানে সেই মাদক চক্রের সবাইকে গ্রেপ্তার করা হলো। হাজারো বাচ্চাকে মাদকের হাত থেকে বাঁচানো গেল। সম্রাট বুঝলো সে এখন তার জীবনের সবচেয়ে ভালো কাজ করছে। বর্তমান সময় দিল্লি। 5 বছর কেটে গেছে। সম্রাট এখন ভারতের একজন বিখ্যাত সমাজকর্মী। অন্যায়ের বিরুদ্ধে লড়ার জন্য পুরস্কারও পেয়েছে। অনিরুদ্ধ বিয়ে করেছে। তার একটা ছোট্ট মেয়ে আছে। পুতুল এখন 15 বছর বয়স।
সে মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য পড়াশোনা করছে। সম্রাট আর মিষ্টি আজ বিয়ে করেছে। তারা একটা সুখী পরিবার। এত সকালে সম্রাট তার বাগানে বসে চা খাচ্ছিল। পুতুল তার কাছে এসে বসল। বাবা, তোমার অতীত নিয়ে আমি কখনো লজ্জিত নই। কেন মা? কারণ তুমি ভুল করেছিলে, কিন্তু তারপর যেটা শুধরে নিয়েছো, আর এখন তুমি অনেক ভালো কাজ করো। সম্রাট তার মেয়েকে জড়িয়ে ধরল। বাবা, একটা কথা বলবো? বলো। তুমি আমার হিরো। সম্রাটের চোখে খুশির পানি এসে গেল। সেদিন রাতে অনিরুদ্ধ তার পরিবার নিয়ে এসেছে। সবাই মিলে আড্ডা দিচ্ছে। ভাই মনে আছে আমরা একসময় কতই না বলপথে ছিলাম? হ্যাঁ, কিন্তু এখন আমরা সঠিক পথে আছি। ভাই আমাদের অতীত আমাদের শিক্ষা দিয়েছে। হ্যাঁ, আর এখন আমরা সেই শিক্ষা অন্যদের দিতে পারি। 10 বছর পর পুতুল এখন একজন সফল ডাক্তার। সে গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেয়। তার বাবার মতোই সে মানুষের সেবা করে। সম্রাট এখন 55 বছর বয়স। এখনও সক্রিয়ভাবে সমাজকর্মী হিসেবে কাজ করে। অনিরুদ্ধ একটা স্কুল খুলেছে দরিদ্র বাচ্চাদের জন্য। একদিন সম্রাট তার পুরনো ডায়েরি দেখছিল। সেখানে তার মাফিয়া জীবনের কথা লেখা। মিষ্টি কাছে এসে বলল, কি দেখছো? পুরোনো দিনের স্মৃতি। অনুশোচনা হয় না, বরং গর্ব হয় যে আমি সেই জীবন ছেড়ে এসেছি। তুমি প্রমাণ করেছো মানুষ চাইলে নিজেকে পরিবর্তন করতে পারে। সম্রাট জানালার দিকে তাকিয়ে দেখল সূর্য অস্ত যাচ্ছে। একটা পুরনো দিন শেষ হচ্ছে, নতুন দিনের অপেক্ষা। জীবনটাও এইরকমই। পুরনো ভুল শেষ করে নতুন সঠিক শুরু করা যায়। আর সম্রাট সেটাই করেছে। কিন্তু গল্পের শেষ এখানে নয়। কারণ দূর দেশে একটা গোপন কারাগারে একজন রহস্যময় বন্দী সম্রাটের ছবি দেখে হাসছে। শীঘ্রই আমি মুক্তি হব, আর তখন সম্রাট আমাদের পুরনো হিসাব চুকিয়ে দিতে হবে। সেই বন্দির চোখে প্রতিশোধের আগুন জ্বলছে। সিজন 2 এর ইঙ্গিত। কে সেই রহস্যময় বন্দী? সম্রাটের সাথে তার কি সম্পর্ক? সে কেন সম্রাটের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায়? এসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে মাফিয়ার রাজ সিজন 2 প্রতিশোধের আগুনে।